মামুন ভাই, আপনি যখন আপওয়ার্কে জয়েন করলেন, তখন কি আপওয়ার্ক ছিল না, তখন ছিল ইল্যান্স। আমি যখন প্রথম জয়েন করি 2011-তে, তখন অ্যাকচুয়ালি আমি ওডেস্কে জয়েন করছিলাম আচ্ছা, তখন প্রথমবার। ছিল ওডেস্ক। হ্যাঁ, বাট আচ্ছা। তখন আমি ওই ফুল টাইম স্টাফ হিসাবে তখন ছিলাম পার্ট টাইম। ওডেস্কে তখন বাংলাদেশে টুকটাক আই থিঙ্ক আমি একটু ভুল বলে ফেলছি, 2012-তে অ্যাকচুয়ালি শুরু, আই থিঙ্ক 12-তে ওডেস্কে প্রথম অ্যাম্বাসেডর হয়ে আমি কাইন্ড হুম অফ হুম। আনঅফিসিয়াল অ্যাম্বাসেডর। তখন তো ওডেস্ক অনেক পপুলার ছিল। ওডেস্ক কি পপুলার ছিল তখন, ওডেস্ক আর হ্যাঁ হচ্ছে হ্যাঁ, গিয়ে ফ্রিল্যান্সার ডট কম ফ্রিল্যান্সার ছিল। ডট কম। তো সেখানে মাস 6 থাকার পরে ইলান্সে জয়েন করি ফুল টাইম একজন স্টাফ হিসাবে। ওদের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার ওই 12 ওডেস্ক থেকে থেকে ইল্যান্স, ওরেস থেকে ইলান্স। হ্যাঁ, তারপরে মার্জ হলো নাকি, ইল্যান্স কি আপওয়ার্ক হয়ে গেল? আর যেটা হয় যে 2013 বা 14-র দিকে ইলান্স আর ওরেস মার্জ হয়। আচ্ছা। হ্যাঁ, এবং এটা খুবই কি বলবো, মানে অবাক করার মতো সিচুয়েশন ছিল, কারণ ইলান্স আর ওডেস্কের অবস্থা ছিল একটা কোক পেপসির মতো, কেউ কাউকে হুম দেখতে পারে না। হুম। ইভেন আমি এমনও শুনছি পরে আমার কলিগদের কাছ থেকে যে আমি যখন ওডেস ছেড়ে ইলান্সে জয়েন করি, আমার নাকি অফিসে যে কি ইন্টারন্যাশনাল ট্রেডার নাম দেওয়া হয়েছিল আমাকে, আহ, যে আমি কম্পিটিটরকে কেন জয়েন করলাম। খুবই ফ্যাসিনেটিং। তো হ্যাঁ, মার্জ হওয়াটা খুবই সারপ্রাইজিং একটা মুভ ছিল কোম্পানি দুটার জন্য। হুম। বাট হ্যাঁ, পরে মার্জ হয়, মার্জ হওয়ার পরে রিব্র্যান্ডিং করে আগের লেগেসি গুলোকে একটু চেঞ্জ করার জন্য, যে ইলান্স ওডেস কোনো নামই থাকবে না, নতুন নাম হবে আপওয়ার্ক। ওকে। এটা তখন ধরেন এই যে মার্জ হওয়ার যে সময়টা, তখন কি আপনাদের একটু ভয় টয় লাগতেছিল যে নতুন ম্যানেজমেন্ট? কিছুটা ভয়, বাট এটা মোর বাস এক্সাইটমেন্ট একটা কাজ করতো। আম, আমার জন্য খুব একটা যে ভয় কাজ করছে তা বলবো না, বিকজ বাংলাদেশে তখন স্ট্রং প্রেজেন্স। আমি যখন ইলান্সে জয়েন করি, তার আগ পর্যন্ত ওডেস্ক আর ফ্রিল্যান্সার সবাই চিনতো মোটামুটি। বাট লাকিলি অ্যান্ড থ্যাঙ্কফুলি আমরা ইলান্সটাকে এত বেশি প্রমোট বলবো বা পাবলিশ করতে পারছিলাম যে বছরখানেকের মধ্যে সবাই দেখা যাচ্ছে যে ইলান্সটাকে বেশি প্রিফার করতেছে। আমাদের অ্যাক্টিভিটি খুব ভিজিবল ছিল। তা আমি জানতাম যে ইভেন মার্জ যদি হয়, যে স্টিল বাংলাদেশে যদি কেউ কাজ করে সেটা আমি হবো আর কি। তো আমার ওই ভয়টা পুরোপুরি কাজ করেনি, বাট এক্সাইটিং একটা সিচুয়েশন ছিল। আমার এখনো মনে আছে যেদিন মার্জার অ্যানাউন্স হয়, আমাদের বাংলাদেশি টাইম তখন হয়তো রাত 10টা বা 12টা কিছু একটা, বেশ মাঝরাত, ওদের সকালবেলা অ্যানাউন্সমেন্ট করে। এবং তখন আমি খুব ক্লোজলি কাজ করতাম আমাদের দেশের বেশ কিছু আইটি জার্নালিস্টের সাথে। এখনো মনে আছে আমি রাত কয়টা তখন, 1:30 বা 2টার সময় আমাদের প্রথম আলোতে কাজ করতেন মিন্টু ভাই, ওনাকে নক দেয় যে ভাই একটা ম্যাসিভ নিউজ মাত্র পাবলিশ হয়েছে, কি করা যায়। উনি বললো ভাই আমাকে এখনই আপনি একটা আমাদের দিকে পাঠান যে কি হচ্ছে। তো আমি তখন রাত 2:30টার সময় সাময়িক লেখা শুরু করলাম। ভোর 4টা না 5টার দিকে আমি তখন আমাদের যে ইন্টারন্যাশনাল ভিপি ছিল ইউরোপে, তাকে বললাম যে এটা করতেছে। সেও অফিস থেকে বাসায় যাচ্ছে, সে রাস্তায় ফুটপাতে হাঁটতে হাঁটতে কথা বলতেছে আমার সাথে, এটা অ্যাড করে ওটা বাদ দাও, এটা অ্যাড করে ওটা বাদ দাও। 5:30টার দিকে মিন্টু ভাইকে পাঠালাম, 6টার মধ্যে সেটা পাবলিশ হলো। ওয়াও। সো ইট ওয়াজ অ্যান এক্সাইটিং হুম হুম। চেঞ্জ, যেটা কেউ ভাবতে পারে না কখনো হওয়া পসিবল যে ইলান সাউডেস একসাথে মার্চ হবে। আপনার পজিশন কি তখন চেঞ্জ হয়েছিল? না। আপনি তো তখন বাংলাদেশ মার্কেট নিয়ে কাজ করতেন, সেটা কি হ্যাঁ ইল্যান্সে থাকতে কাজ করতেন? হ্যাঁ, ইলান্স দিয়ে আপনি শুরু। ইল্যান্সের কান্ট্রি ম্যানেজার ছিলেন? ইলান্সের কান্ট্রি ম্যানেজার। ওকে, তারপরে যখন এটা আপওয়ার্ক হলো তখন বাংলাদেশে অপারেশন কি বন্ধ হয়ে গেল? সাথে সাথে না, বাট কিছুদিন পরে 2015-র শেষের দিকে গিয়ে আমরা ডিসিশন নেই যে বাংলাদেশে আর প্রোঅ্যাক্টিভলি কোনো মার্কেটিং বা অপারেশনস করা হবে না, অর্গানিক্যালি যা আসবে তাই থাকবে আর আচ্ছা, কি। এটা নরমালি করার কারণটা কি, যতটুকু জানেন আর কি? আহ, একটা ছিল যে এরকম যে অলরেডি তো দেখা গেছে ইলিয়ান্স ওদের যখন মার্জ হলো, বছর কাজ করলো, আপওয়ার্ক হলো, বলতে গেলে কম্পিটিশন নাই বা ছিলই। হুম। এবং অর্গানিক্যালি যত ফ্রিল্যান্সার আসতো সবাই দেখা যেত ওই আপওয়ার্কেই আসতেছে। তো এখানে এক্সট্রা একটা মার্কেটিং অ্যাক্টিভিটিস করা বা এক্সট্রা ইনভেস্টমেন্ট করা বা স্পেন্ডিং করাটা হয়তো খুব একটা ন্যাচারাল মনে হয়নি ম্যানেজমেন্টের কাছে। একটা রিজন হতে পারে। আরেকটা রিজন হতে পারে যে ওই 12, 13, 14, 15 এই টাইমটাতে দেখা গেছে যে ফ্রিল্যান্সিং শেখাবো বা ফ্রিল্যান্সিং করাবো এরকম প্রচুর প্রচুর ইনস্টিটিউট, রাস্তাঘাটে, হ্যাঁ হ্যাঁ। বাসে, সিএনজিতে স্টিকার ভরে যাচ্ছিল। তো হয়তো আহ, এটাও হয়তো মনে হতে পারে আপওয়ার্ক ম্যানেজমেন্টের কাছে যে এই মার্কেটটা থেকে হয়তো বেশি একটু লো কোয়ালিটি ফ্রিল্যান্সার বেশি চলে আসতেছে এই পুশগুলোর কারণে। তো এখানে যদি এক্সট্রা আমরাও আরো মার্কেটিং বা প্রমোশনস করি, হয়তো তখন সেটা আনকন্ট্রোলেবল হয়ে যাবে জিনিসটা। আই থিঙ্ক অনেক কিছু কম্বিনেশন ছিল এটা, যে ডিসাইড করা হয় যে না থাক, বাংলাদেশ মার্কেটটাতে আমরা প্রোঅ্যাক্টিভলি কিছু করবো না আপাতত। আপনি একদমই বাংলাদেশের মার্কেট নিয়ে কতদিন কাজ করেছেন? 12 থেকে 15 শেষ পর্যন্ত। প্রায় 3 বছরের বেশি। 3 বছরের বেশি। তো মানে তখন তো ধরেন বাংলাদেশের ফ্রিল্যান্সিং এই যে জোয়ারটা হুম। বা
তখন মাত্র অনেকেই খুবই ভালোভাবে শুরু করলো এবং এখন যারা অনেক এন্টারপ্রেনার আছে ওরকম সময়টাতে ওই সময়ে আপনি তো কমপ্লিটলি বাংলাদেশের মার্কেট ডেভেলপমেন্টের কাজ পরবর্তীতে যখন বাংলাদেশ অপারেশনটা বন্ধ হয়ে গেল কিন্তু আপনার কাজের প্যাটার্নও চেঞ্জ হয়ে গেল আপনি মিস করেন ওই মার্কেট ডেভেলপমেন্টের কাজ থেকে বা এখন যে ধরনের কাজ করতেছেন গেল কয়েক বছর আহ, ওটা অনেক এক্সাইটিং ছিল না নতুন একটা মার্কেট ডিপ্লয় করা এবং আপনার প্রচুর পরিমাণ কাভারেজ আসতো আমার মনে আছে যেখানে হচ্ছে আপনি থাকতেন তৎকালীন যারা মন্ত্রী ছিলেন তারা থাকতেন বেসিসের সভাপতিরা থাকতেন হ্যাঁ। এরকম একটা কমন টমন ফিচার সবসময় থাকতো জি। যে কোনো টপিকেই পরে তো এটা মিস করলেন মিস করি বা মিস করা হয় তা না, এটা একটা রিজন আছে বিকজ আমি মানুষটা কেমন তার উপর ডিপেন্ড করে। এখানে অন্য একটা এক্সাম্পল দেয়, কমপ্লিটলি ইরেলেভেন্ট এক্সাম্পল, শাহরুখ খান। তার একটা খুব ইন ডিটেল আমি ডেভিড লেটারম্যানের একটা ডকুমেন্টারি আছে, শাহরুখ খানের বাসায় গিয়ে 1 ঘন্টার ডকুমেন্টারি বানাইছে তার লাইফ নিয়ে, তার লাইফস্টাইল নিয়ে। সেখানটা তার একটা কথা ছিল, শেয়ার করছিল যে বাস্তবে যে শাহরুখ খানটা আর অ্যাকচুয়ালি শাহরুখ খান আকাশ পাতাল পার্থক্য। বাস্তবে যেটা সে অপোজিটটা সে দেখা যাচ্ছে সিনেমাতে, কিন্তু সেটা তার জব। মানুষ চায় শাহরুখ খানকে দেখতে যে খুব ডেয়ারিং রোমান্টিক এটা সেটা, অনেক কথা বলে অনেক মজা করে, বাট রিয়েলিটি সে না। বাট সে যেহেতু মানুষ টাকা পাচ্ছে ওই অ্যাক্টিং এর জন্য সেই পার্সোনাটা তৈরি করছে। তা আমার ক্ষেত্রে কিছুটা সিমিলার ফিল করতাম। আমি বরাবরই ইন্ট্রোভার্ট মানুষ, আমি বরাবরই প্রিফার করি ঘরে থেকে বা সাইলেন্ট জায়গাতে থেকে নিজের মতো করে কাজ করব। যে 3-4 বছর আমি কমেডির জন্য অ্যাক্টিভলি অনেক বাইরে কাজ করছি, মিডিয়াতে যাওয়া, টিভিতে যাওয়া, এই সেমিনার সেই সেমিনার যাওয়া, বিকজ আমার মনে হয় এখনো সেটা মনে হয় এটা যে আমি নিজে চেয়ে করছি তা না, বাট এটা আমার জব ছিল। আমার জব ছিল, আমাকে হায়ার করেছে তা করার জন্য, এটা আমার দায়িত্ব ছিল, তো এটা করে দিছে। যখন আমাকে 2015 শেষে বলা হলো যে সাইদুর এখন থেকে তো আমরা আর অপারেশন করবো না, আমাদের একটু মিডিয়া কাভারেজটা কমাতে হবে, বেশি যে না ইভেন্ট বা কোনো ইন্টারভিউতে, এটা আপনার থেকে অফিস থেকেই একটা ইনস্ট্রাকশন ছিল, বিকজ এটা পার্ট অফ দ্য স্ট্র্যাটেজি। আপনি তো হুট করে একটা কোম্পানিকে মার্কেটে সরাই ফেলতে পারেন না, যে স্টেপ বাই স্টেপ কিছু প্রসেস থাকে, যে মিডিয়া এমবার্গো থাকবে কিনা বা আমাদের প্রেজেন্স কতখানি থাকবে। সো অফকোর্স আমারটাও একটা পার্ট অফ দ্য স্ট্র্যাটেজি ছিল, আমার হাফ ছেড়ে বাঁচার মতো। বিকজ ইটস নট লাইক যে আমি কাজটা কখনো খারাপভাবে করছি বা আমার পারফরমেন্স খারাপ ছিল তা না, বাট আমার কাছে মনে হয়েছে যে আমি মোর অফ দ্য ব্যাক এন্ডের মানুষ। সো একটু কম যাবো মিডিয়াতে, একটু কম কথা বলবো, ফোকাস থাকবো, আমার জন্য একটা বেশি প্রিফার ছিল। অনেকের জন্য হয়তো ওটা বেশি এক্সাইটিং মনে হতো, আমার যে একদম যে খুব খারাপ লাগতো তাও না, জাস্ট পার্ট অফ মাই জব, সত্যি কথা বলতে। একটা মানে আমি জানি না রিলেভেন্ট অর ইররিলেভেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে যে মানে কিন্তু উইয়ার্ড লাগতে পারে, মানে আপনি এই যে ইল্যান্স বা ফ্রিল্যান্স বা সরি ইল্যান্স বা ওডেক্সে যখন আপনি জব পেলেন, আপনি কি সার্টিফিকেট এগুলো দেখাতে হয়েছিল? অ্যাকচুয়ালি লাগেনি না, এবং আমার কাছে অ্যাকচুয়ালি কোনো সার্টিফিকেট ছিল না। আমি পড়াশোনার আপনি কিভাবে পেলেন? পড়াশোনার মাঝখান থেকে আমি দেখা গেছে ওই যে ফ্রিল্যান্সিং ইনভলভ ছিলাম। সো আমার কাছে মনে হয়নি কখন, আমি ইভেন আমার আন্ডারগ্রেডে কনভোকেশনে যাইনি আমি, এবং আমার কাছে মনে হয়েছে আবার যাবো, আবার সার্টিফিকেট তুলে আনবো, এই প্যারা নিতে চাইনি। আমার মনে হচ্ছে ফ্রিল্যান্সিং এত লাগবে না। যখন আমাকে হায়ার করা হয় ইলান্সে কান্ট্রি ম্যানেজার, তখন আমাকে বলছিল যে তোমার পড়াশোনার কি, আমি আন্ডারগ্রেড শেষ করছি, বাট সার্টিফিকেট উঠাইনি, আমাকে টাইম দিলে আমি দেখাতে পারবো, সেগুলো লাগবে না। আচ্ছা, হ্যাঁ, ওদের যেটা মনে হয়েছে আমার কাছে যে একটা তো অফকোর্স সে ধরে নিছে, আমি অনেস্ট কথাই বলবো, এটা একটা ছিল। প্লাস তারা দেখছে যে অলরেডি ওই ইন্ডাস্ট্রিতে আমি কতদিন, প্রায় 3-4 বছর ধরে কাজ করতেছি। ইভেন গ্রামীণ ফোনের মতো একটা প্রতিষ্ঠানে ছিলাম 3.5 বছর। তো ওদের কাছে সেই কোয়ালিফিকেশনটা মোর ইম্পর্টেন্ট মনে হয়েছে। আর অফকোর্স আমার হায়ারিং প্রসেস ছিল প্রায় 1.5 মাস লম্বা। আচ্ছা, এর মধ্যে প্রচুর অ্যাসেসমেন্ট, 4টা না 5টা ইন্টারভিউ, ব্যাকগ্রাউন্ড চেক, অনেক কিছু করা হয়েছিল। তো যদি আমার কোয়ালিফিকেশন আছে কিনা উভয় বুঝে গেছে ওরা হয়তো, বা যে কারণে সার্টিফিকেটটা নিয়ে খুব বেশি চাইনি আর কি। তাহলে মানে আপনি কি তাহলে মনে হয় যে কখনো যে এই এডুকেশনাল বা একাডেমিক যে সার্টিফিকেশন বা একাডেমিক যে কোয়ালিটি যেটা দরকার, ওভাররেটেড, মানে এটা আর দরকার নেই? উল্টোটা মনে আমার কাছে মনে খুবই দরকার। কেন? মানে এটা তো আপনার কোনো কাজে লাগে না। সার্টিফিকেট যদি বলি একটা কাগজের টুকরা, এটা হয়তো কাজে লাগে নাই, এটা হয়তো আমার কখনো লাগবেও না। বাট আমার কাছে যেটা মনে হয় যে যখন মানুষ বলে না যে ইউনিভার্সিটিতে স্টুডেন্টটা 3.5, 3.6, 3.7 বা 8 পেয়ে বের হয়েছে আউট অফ 4 জিপিএ, এই জিপিএটা কেন অনেক প্রতিষ্ঠান চায় যে আমাদের এখানে অ্যাপ্লাই করতে মিনিমাম 3 লাগবে বা মিনিমাম 3.5 লাগবে। আমার মনে হয় এটা রিজনটা এটা না যে সে কত ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, তার থেকে মোর ইম্পর্টেন্ট
4 বছর ধরে কনসিস্টেন্টলি এফোর্ট দিয়ে হুম, একটা মানুষ এই ডিসিপ্লিনটা মেনটেন করতে পারছে, তার এন্ড রেজাল্টটা ভালো হবে। এই ডিসিপ্লিনটা মানুষ বের করার চেষ্টা করে যে কোন মানুষের মধ্যে একটা কঠিন বোরিং কাজের মধ্যেও 4 বছর লেগে থাকার টেন্ডেন্সি আছে। আমার আমার রিক্রুটার মাইন্ডসেটের ভিউটা হচ্ছে ওইটা। আমি আচ্ছা। আমি বের করার চেষ্টা করি যে কি দেখে একটা ফ্রেশারকে আমি জাজ করবো যে তার মধ্যে পটেনশিয়ালটা কি। আপনি ড্রপ আউট কাউকে নেবেন না? অফকোর্স নিব, যদি ড্রপ আউটের রিজনটা সে একই রকম ডিসিপ্লিন বা একই রকম ডেডিকেশন দেখাতে পারে যে আমি ড্রপ আউট করে আমি এটার এস্টাবলিশ করছি বা আমার ফ্যামিলিতে কেউ ছিল না, আমি সাপোর্ট করছি। এন্ড অফ দ্য ডে আমি বোঝার চেষ্টা করবো যে সে আইদার নর্মাল এনভায়রনমেন্টে কনসিস্টেন্টলি কাজ করতে পারে কিনা, তার সিজিপি একটা রেজাল্ট, হুম। অথবা যদি কারো প্রবলেম থাকে ক্রাইসিস সিচুয়েশনগুলো সে কিভাবে ম্যানেজ করছে, কিভাবে হ্যান্ডেল করছে, এক্ষেত্রে তার এক্সপিরিয়েন্সগুলো ম্যাটার করে। স্টিল এর মধ্যে আমি চিন্তা করবো পটেনশিয়ালটা কার কোথায় আছে। ওকে। আপনি তাহলে আপওয়ার্কে আপনার কত বছর হইলো? যদি আমি একদম ওডেক্স থেকে বলি, যদি পরেরটা মার্জ হয়ে গেছে। 12 বছরের বেশি। তো এক যুগের বেশি। Yeah. বোর লাগে? অনেক কঠিন প্রশ্ন, বলে চাকরি থাকবে না। আহ, না, ঠিক একটা বোর তা বলবো না, হ্যাঁ কিছুটা একঘেয়েমি লাগে মাঝে মাঝে। হুম, যে হয়তোবা দেখা যাচ্ছে আমার আমার রোল চেঞ্জ হচ্ছে এই পর্যন্ত 5-6 বার আপওয়ার্কে। হুম, আমি বিভিন্ন জিনিস সামলাইছি, মানে শুরু হয়েছিল বাংলাদেশের কমিউনিটি ম্যানেজমেন্ট নিয়ে বা কান্ট্রি ম্যানেজমেন্ট নিয়ে, বা তারপর থেকে মার্কেটিং ডিভিশনে কাজ করলাম। আপওয়ার্কের এন্টায়ার হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট ফোকাস এজেন্সি প্রোগ্রাম বা ওয়েবিনার প্রোগ্রামিং যেটাকে বলে আর কি, ইন্টারন্যাশনাল ওয়েবিনার প্রোগ্রামিংটা আমি হ্যান্ডেল করলাম। তারপর ওদের সেলস ডিভিশনে ছিলাম, এখন সেলস অপারেশন একজন প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করতেছি। রোল চেঞ্জ হলে বোর লাগার চান্সেসটা কম, বাট এটাও ঠিক আমি স্টার্ট আপের যে এনভায়রনমেন্টটা হুম, এটা মিস করি। আমি যখন ইলান্স জয়েন করি হুম, 150 জন বোধহয় ছিল সব মিলায় স্টাফ। অর্ধেকের বেশি মানুষকে আমি চিনতাম আর কি, সবাই সবাইকে চিনতাম। এমন সিইও আমাকে চেনে, আমি ওকে চিনি, এটা ওকে চিনে। এবং যখন ওদের হেডকোয়ার্টারে যেতাম সবাই মিলে আড্ডা দিতাম, কথা হতেই হতো। ছোট টিম, সবাই সবাইকে চিনি এবং অনেক কিছু রেডি ছিল না। আমি ছিলাম আপওয়ার্কের হায়ার করা, ইফ আই এম নট রং, প্রথম ইন্টারন্যাশনাল এমপ্লয়ি এরকম কান্ট্রি আচ্ছা, ম্যানেজমেন্টে। আমার আগে ওকে, কেউ কখনো ছিল না। ওকে, ইন্টারন্যাশনাল ডিভিশন অ্যাকচুয়ালি ছিল না এর আগে কখনো। তো আমাকে যখন হায়ার করে আমি ফার্স্ট কোয়েশ্চেন ছিলাম, এখনো মনে আছে, আমার বসকে কোয়েশ্চেন করছি যে আমার টার্গেট গুলো আসলে কি হবে। ইন্টারভিউতে কোয়েশ্চেন ছিল, সে বলছিল যে কখনো হায়ার করি নাই, টার্গেট তুমি আর আমি মিলে সেট করবো। তো এমন অনেক কিছু আমরা একদম স্ক্র্যাচ থেকে বিল্ড করছি ওই জবটাতে, সেটা এখন আর হয় না। কারণ ওকে। এখন আপওয়ার্কের স্টাফের সংখ্যা ক্লোজ টু 3000। 3000? হ্যাঁ। এবং এরা সবাই রিমোটলি কাজ না করে? না না, ওকে। 4 ভাগের 3 ভাগ হয়তো রিমোট, হুম। বাকি সব হচ্ছে গিয়ে। বাংলাদেশ থেকে আপনি একা? না, আমার মতো এরকম আরো 8-10 জন আছে। বাংলাদেশে? হ্যাঁ, বাট অন্যান্য ডিভিশনে কেউ হয়তো আপনার কাস্টমার এক্সপেরিয়েন্সে কাজ করে, কেউ ক্রিয়েটিভসে কাজ করে, কেউ হয়তো সেলসে কাজ করে, এরকম। ওকে। তো এখন যেটা মিস করি আমি, একঘেয়েমি বলবো না, বোরিং বলবো না, বাট ওই এক্সাইটমেন্টটা যে নতুন কিছু বিল্ড করবো। কারণ এখন সবকিছু প্রসেস এস্টাবলিশ, ডিপার্টমেন্ট এস্টাবলিশ, হুম, একই জিনিস দেখা যায় রিপিটেটিভ হয়ে যাচ্ছে। তো হ্যাঁ, কিছুটা স্থিতিশীলতা এখন কাজ ওকে। করে। মানে ধরেন আপনি তো রিমোটলি কাজ করেন। আপনার সকল কাজ হচ্ছে অনলাইনেই হয়। জি। আপনি তো অনেক কিছু মিস করেন। যেমন পাশের কলিগের সাথে দুষ্টুমি করা, হ্যাঁ, তাকে পচানো, হুম, তার সাথে একটু পলিটিক্স খেলা। হ্যাঁ। তো আপনি মিস করেন খুব? বাসায় বউকে পচাই, তার সাথে পলিটিক্স খেলি। আহ, এটা একটা অভ্যাস। হ্যাঁ। হ্যাঁ, কারণ আমার ক্যারিয়ারটা শুরু হয়েছিল গ্রামের ফোন দিয়ে। হুম। তো সেখানে আমি যেখানে বসতাম 120 জনের মতো মানুষ এক্সাক্টলি। একটা ফ্লোরে, একটা ফ্লোরেই থাকতো। তো কফি খেতে খেতে আড্ডা দেওয়া যেত। হুম, এটা খুব মিস করি। আম, এটা কিছুটা কম ছিল বা মিস করতাম না ওই যখন ছিল শুরুর দিকে। হুম, 150 জন এমপ্লয়, সবাই সবাইকে চিনে। হুম, তো আমরা লাগলে চ্যাট করেও আমরা আড্ডা দিতাম মাঝে মাঝে, গসিপ করতাম, এটা হুম। করতাম। বাট এখন দেখা যায় কাজ ছাড়া কারোর সাথে কথা হয় না। তো হ্যাঁ, অফকোর্স সেটা মিস করি আমি। মানে অনেকে বলে যে দীর্ঘ সময় একটা অফিসে কাজ করাটা ঠিক না। আবার অনেকে বলে যে না, কমফোর্টেবিলিটি যদি থাকে কেন না। যেমন আমি নিজেও এক অফিসে প্রায় 12 বছর বেশি কাজ করেছি। আমি কাজ করেছি কারণ হচ্ছে আমি কমফোর্টেবল ছিলাম। মানে ফাইন্যান্সিয়ালি, নন ফাইন্যান্সিয়ালি ২ ভাবেই। হুম। মানে আপনার কাছে কি মনে হয়? এটা সেম রিজন। আমার ওকে। আমার কাছে যেটা মনে হয় যেটা আম, মানে কখনো মনে হয় যে যদি আপনি আরো কিছু চেঞ্জ করতেন, আপনার ক্যারিয়ার গ্রোথ আরো ভালো হতো বা হতে পারে। আর ভালোর সংজ্ঞাটা একটু ডিফারেন্ট। আমার কাছে অলওয়েজই মনে করার চেষ্টা করি যে কেন আমি রিমোট জবে আসছি? কেন আমি বাংলাদেশে কোনো এমএনসিতে বা লোকাল কোনো কোম্পানিতে জব করি নাই? আ অফার আসছিল কিছু, সুযোগ ছিল কিছু, বাট স্টিল আমি মানা করছি অলওয়েজই। আমার কাছে মনে হয়েছে যে গদ বাঁধা একটা 9 to 5 কালচার, এবং আমাদের দেশে অনেক সময় দেখছি যে
বস এবং এমপ্লয়ের মধ্যে যে একটা কিছুটা সব জায়গায় হয়তো সেম না, বেশিরভাগ জায়গায় সেম না, বাট স্লেভারির মতো একটা ব্যাপার থাকে যে ও আমার এমপ্লয়, যা বলবো তাই করতে হবে, কোনো ফ্রিডম নেই বা কিছু একটা। তো আমার কাছে অলওয়েজ মনে হয় যে আমি আপওয়ার্কে গিয়ে এমন কালচার পাইছে যেখানে আমার বসের বাসায় গিয়েও থাকছি আমি, তার ফ্যামিলির সাথে ডিনার করছি। ইট ওয়াজ ভেরি ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট, এবং ওয়ার্ক কালচারটা আপওয়ার্কে বলবো না, হয়তো বা মোস্ট অফ দি এমএনসিস। সিলিকন ভ্যালি কোম্পানি, ইভেন ইউএস এর ইস্ট কোস্ট ওয়েস্ট কোস্ট কমপ্লিট আলাদা কালচার আমি দেখছি। ওখানে খুবই নার্চারিং একটা কালচার থাকে যে আমার মেন্টাল ওয়েলবিং কি অবস্থা, আমি এনাফ ওয়ার্ক লাইফ ব্যালেন্স পাচ্ছি কিনা, বা আমার বার্ন আউট হচ্ছে কিনা, এগুলো খুব খেয়াল রাখে বলে ওরা। ইভেন আমাদের আপওয়ার্কে একটা আছে যে প্রতি বুধবার রাতে জুমের মাধ্যমে একটা ইয়োগা সেশন হয়, ওদের সকালে আমার রাত পরে আর কি। আচ্ছা, এটা কোভিড থেকে চলতেছে। আপনি রাতে ইয়োগা করেন তাহলে? আমি করি না, বাট আমি চাইলে আমি বা আমার ফ্যামিলি মেম্বার সহ আমরা ওই ভিডিও দেখে একসাথে ইয়োগা করতে পারবো। তারপর হচ্ছে গিয়ে অনেক এলিমেন্টস থাকে যেগুলো হচ্ছে গিয়ে আমাকে মনে হচ্ছে এই ওয়ার্ক কালচারটা আমি যদি এখন খুব সুইচ করতে যাই, পরেরটা থেকে আমি সেম পাবো কিনা। তো হয়তোবা হ্যাঁ, আমি যদি ফিনান্সিয়াল চিন্তা করতাম যে আমি জব বারবার সুইচ করলে হয়তো কিছু ইনক্রিজ পেতে পেতে, কারণ ইনক্রিমেন্ট আর হচ্ছে জব সুইচের ইনক্রিজটা ডিফারেন্স থাকে, পরেরটা বেশি পাওয়া যায়। তো সেদিক থেকে চিন্তা করলে হয়তো ফাইন্যান্সিয়াল গ্রোথ হতো, বাট এখানে আমার মেন্টাল স্টেবিলিটি একটা পিস কাজ করে। আর আরেকটা জিনিস যেটা হয় যে ইন্টারন্যাশনাল ওয়ার্কার হওয়ার কারণে আমাদের সেই এক্সক্লুসিভনেসটা ম্যান্ডেটরি না যে আমি আপওয়ার্ক ছাড়া কোথাও এনগেজ হতে পারবো না। আচ্ছা। সো আমি দেখা যাচ্ছে নিজেও হয়তো আপওয়ার্কের বাইরে নিজেকে বিল্ড করার চেষ্টা করি, বা হয়তোবা করে ফেলছি। আ যেটা আমাকে ওই যে জিনিসটা মিসিং আমার আপওয়ার্কের রিমোট জব থেকে হয়, সেটা আমার সাপ্লিমেন্ট করে আমার এর বাইরের যে বিজনেস বা এক্টিভিটিস। ওকে। আ ওগুলা সম্পর্কে যদি একটু শেয়ার করার সুযোগ থাকে আপনার, যে এক্সাক্টলি এখন আচ্ছা। আপওয়ার্কের বাইরে আপনি অন্য কি ধরনের বিজনেস অ্যাক্টিভিটির সাথে জড়িত বা কি করার চেষ্টা করতেছেন? আ রিসেন্টলি ২-৩ টা জিনিস একটু চেষ্টা চলছে আমার। একটা হচ্ছে আমরা SaaS নিয়ে একটু কাজ করা ট্রাই করতেছি। আচ্ছা, ইন্টারেস্টিং। বাংলাদেশে SaaS নিয়ে অনেকে কাজ করে। হুম। বাট SaaS ফোকাসড ইনকিউবেটর নাই একটাও। আচ্ছা। আ যারা SaaS নিয়ে কাজ করে তাদেরকে গাইড করার মতো, এক জায়গাতে এনে একটু হেল্প করার মতো বা গ্রোথটা দেখানোর মতো জায়গা নাই। এটা নিয়ে কিছুটা কাজ করতেছি। নিজেরাও কিছু SaaS প্রোডাক্ট ডেভেলপমেন্ট এর দিকে আগাচ্ছি কিছু আচ্ছা। পার্টনার নিয়ে আমি। নাইস। এর বাইরে একটা কোয়ার্কিং স্পেস রিসেন্টলি স্টার্ট করেছি আমরা, ফাউন্ডার্স হাব নামে। হুম। আর ওই যে আগে যেমন আপওয়ার্কের কমিউনিটির জন্য কাজ করতাম, এটা সিমিলার কিছু টেস্ট পাচ্ছি আমি জেসিএ ঢাকা ফাউন্ডার্সে এসে। আর একই সাথে আমার ওয়াইফের যে প্রতিষ্ঠানগুলো আছে কাজ এমাজন টেকনোলজিস, ওগুলাতে কিছুটা টুকটাক ইনভলভ থেকে অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করি। ওকে, তাহলে আপনি So, মোটামুটি একদমই অনেক ধরনের কাজে এনগেজড। হ্যাঁ। মোটামুটি 360 ডিগ্রি যদিও অ্যাঙ্গেল। ফুল আমার মোস্ট অফ দ্য ডেডিকেশন আপওয়ার্কের জন্য এখন না, পর্যন্ত। স্বাভাবিক। আপনার ওখানে বাট অনেক বেশি কমিটমেন্ট থাকতে হয়। গ্যাপগুলো অন্য জায়গাতে ফুলফিল করি। ওকে। আ এখন যদি ধরেন, যেহেতু আপওয়ার্কে আপনি কাজ করেন বা আমরা এর আগেও আপনার অনেক বড় একটা কাজের হচ্ছে ফ্রিল্যান্সিং এর সাথে জড়িত লোকজন বা এরকম কিছু। জি, আপনি একসময় বাংলাদেশের ফ্রিল্যান্সিং কমিউনিটি ডেভেলপমেন্টও কাজ করেছেন দীর্ঘদিন। কিছুটা। হ্যাঁ, সো মানে ওই সময় ধরেন আমরা শুনতাম বা জানতাম বাংলাদেশ হচ্ছে ১ম ২ নম্বর বা ৩ নম্বর বা ৪ নম্বর, হুম, এরকম ১ম টপ 5 এর ভিতরে অলওয়েজই ছিল। বিগত কিছুদিন ধরে এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে আ র‍্যাংকিংটা আসলে এখন আর স্বাভাবিক আগের স্টেজে নাই। এখন অন্য স্টেজে চলে গেছে। কিন্তু একই রকমভাবে ধরেন আমরা যদি বাইরে শুনি বা বাইরে যদি দেখি, মার্কেটিং-টার্কেটিং সব জায়গায় হচ্ছে ফ্রিল্যান্সিং শেখানো হচ্ছে, হুম, আ ঘরে বসে আয় করুন, এই হ্যাঁ, টাইপের জিনিসপত্রগুলো বলা হচ্ছে। তাহলে আসলে গ্যাপটা কোথায়? এটা কমলো কেন? এটা তো ওভার দ্য টাইমে বাড়ার কথাই ১০ হুম। বছরে। এই র‍্যাংকিং গুলোর মধ্যেও আবার কিছু ব্যাপার আছে। যে হুম। আপনি কি প্যারামিটার র‍্যাংকিং করতেছেন। ওকে। ২০১৫-১৬ বা তারও আগের যে র‍্যাংকিং গুলো ছিল বা বলা হতো বা বলতাম আমরা অনেকেই, টপ ২ বা ৩, এটা ছিল হচ্ছে গিয়ে নাম্বার অফ ফ্রিল্যান্সারদের দিক দিয়ে। হুম। যে কোন দেশে কতজন ফ্রিল্যান্সার আছে তার উপর ডিপেন্ড করে। হুম, রিসেন্টলি গত বছর একটা দেখলাম যে বাংলাদেশ ২৯ তম বা হুম, হুম, ২৭ হুম, তম একটা হুম, দেখলাম। হুম। ওইটা দেখলাম হচ্ছে গিয়ে রেভিনিউর উপর ডিপেন্ড করে। আচ্ছা। যে কোন দেশ থেকে কতটুকু রেভিনিউ যাচ্ছে। হুম। তো আমার ধারণা এখনো নাম্বার অফ ফ্রিল্যান্সার হয়তো আমাদের হাই। বিকজ যে পরিমাণ ট্রেনিং হচ্ছে হুম। ফ্রিল্যান্সিং নিয়ে বা আসলে। অ্যাকাউন্ট খুলতেছে, নাম্বার অফ ফ্রিল্যান্সার্স হাই। বাট আমার কাছে বড় গ্যাপটা মনে হয় হচ্ছে গিয়ে আমরা কি সার্ভিস দিচ্ছি, হুম। সেটা থেকে রেভিনিউ পসিবিলিটি কতটুকু আছে। যেমন দেখা যাচ্ছে গিয়ে যদি আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে বলি, ওদের ওখানে প্রচুর সংখ্যক ফ্রিল্যান্সার। বাট ওদের মেক্সিমামে হচ্ছে গিয়ে আপনার এজেন্সি মডেলে গিয়ে আইটি সার্ভিসেস বা হচ্ছে গিয়ে আপনার ব্যাক এন্ড অপারেশনস কিছুটা আছে, কাস্টমার সাপোর্ট সহ। যেগুলো কিছুটা হাই ভ্যালু অপারেশনস বা হাই রেভিনিউ জেনারেটিং স্কিলস, সেগুলো নিয়ে বেশি কাজ করতেছে। আমাদের দেশে আমি যদি একটু আশেপাশে দেখি ওই কি জিনিসের কোর্স করানো হচ্ছে, ঘুরে ফিরে সেই আগের মতো গ্রাফিক ডিজাইন, আগের মতো ডিজিটাল মার্কেটিং। দেখি না যে কেউ এখন হচ্ছে গিয়ে আম এআই প্রম্পট ইঞ্জিনিয়ারিং নিয়ে কোনো কোর্স করাচ্ছে।
বা আমি দেখি না যে মেশিন লার্নিং এ কেউ কোর্স করাচ্ছে, বা আমি দেখতেছি না যে ইভেন পাইথনের কোর্স ভালো রকম করাচ্ছে বাংলাদেশে খুব কম পাবেন আপনি। হুম, হাতে গোনা হয়তো ২-৩ টা গুণে দেখতে পারবো আমরা। হুম। তো আমার মনে হয় আমরা আটকে যাচ্ছি হচ্ছে কি আমরা কি সার্ভিস দিচ্ছি তার রেভিনিউ স্কোপ কতটুকু তার মধ্যে। মানে এখনো যদি আমরা বলি যে আমাদের একটা বড় অংশ গ্রাফিক ডিজাইনারদের মধ্যে কি করে লোগো ডিজাইন করে। যেটা এখন অনেক ইজিলি এআই টুলস দিয়ে করে এই ফেলা যে সম্ভব। tools এ পাওয়া তো যায়। কেন একটা মানুষ আগে যেখানে ১০-১২ বছর আগে একটা লোগোর জন্য $200 দিত, বা একটা ক্লায়েন্ট যদি ২০০ বা ৪০০ বা $500 রাখতো, এখন সে মনে করে আমি $5 দিয়ে একটা টুলের সাবস্ক্রিপশন নিয়ে ইজিলি জেনারেট করে ফেলতে পারবো। তো এখনো আমার মনে হয় নাম্বার অফ ফ্রিল্যান্সার যদি র‍্যাংকিং করা হয় আমরা সে আগের মতো জায়গায় থাকবো। সেটা কি আমাদের ডেনসিটির কারণে? ডেনসিটির কারণে হোক বা আমাদের হাইপের কারণে হোক। হ্যাঁ। কিন্তু অফকোর্স হ্যাঁ, আমার মনে হয় যে স্কিল ডেভেলপমেন্ট, আপস্কিল করা নিয়ে এবং সেটার থ্রুতে রেভিনিউ জেনারেশন আমরা অনেকখানি পিছিয়ে পটেনশিয়ালি। এমনি আপওয়ার্কে বাংলাদেশীদের অবস্থান কিরকম আপনি যতটুকু জানেন? মানে র‍্যাংকিং যদি বলেন ইন টার্মস অফ রেভিনিউ, ইন টার্মস অফ নাম্বারস সেখানে এটা আই হ্যাভ নো আইডিয়া। ওকে। আপওয়ার্ক 2015 ইয়া 15 লাস্ট শেষ করলাম আমি। তার 16 থেকে বাংলাদেশ কেন কোন কান্ট্রিরই কোন ধরনের ডেটা পাবলিশ করে না আপওয়ার্ক। ওকে। বিকজ এটা আর কোন মার্কেট প্লেস কোন বিজনেস করে না। আপওয়ার্ক একাই করতো। হুম। হয়তো তাদের কাছে মনে হয়েছে যে এটা বাকিরা এখন করে না, আমরা এখন ডেটা দিয়ে দিব। কেউই দেয় না এখন। ওকে। এমনি আপনার কি মনে হয় যে ফ্রিল্যান্সিং যে ব্যাপারটা ধরেন গেল ১০-১২ বছর ধরে হচ্ছে। ফ্রিল্যান্সিং একটা মানুষের সারা জীবনের পেশা হতে পারে? নাকি এটা ফর দ্য টাইম বিং হবে তারপরে মানে এক্সাক্টলি কি একজন কি সারা জীবন ফ্রিল্যান্সার থাকতে পারে? হতে পারে। আ বাট ফ্রিল্যান্সিং এর কিছু ধাপ থাকে। মানে হুম। ব্যাপারটা এমন না যে ফ্রিল্যান্সিং পেশা হবে কিনা। আমরা যদি দেখি যে মানে লং টাইম ক্যারিয়ার গোল হতে পারে কিনা? ডাক্তার যারা চেম্বার চালায় তারা কিন্তু কোন হসপিটালে জব করছে না হয়তোবা। বাট হুম। তার চেম্বারটা লং টার্ম ২০-৩০ বছর ধরে চলতে হুম, পারে। হুম। ফ্রিল্যান্স ফটোগ্রাফার আছে, জার্নালিস্টরা আছে, তারাও কাজ করতেছে অনেক বছর ধরে। বাট কাজে হচ্ছে কি যে আপস্কেল করা। আমি যদি আজকে থেকে ১০ বছর আগে HTML টু PHP তে HTML এর নিয়ে কাজ ছিল, ফ্রিল্যান্সিং হ্যাঁ, করতাম। হ্যাঁ। আমি ১০ বছর পরে কি সেম কাজে আটকে আছি? নাকি আমি এখন পাইথন প্রোগ্রামিং এ কাজ করতেছি? বা আমি ব্যাক এন্ড এর কাজ করতেছি বা ফুল স্ট্যাক ডেভেলপার হয়ে গেছি কিনা আমি? আ স্কিলের ডিমান্ড যদি থাকে বা নতুন কোনো ডাইমেনশন আসে যে আমি আগে যে কাজটা নিজে হাতে লিখে করতাম, এখন আমি এআই টুলস ইউজ করতেছি কিনা? ফ্রিল্যান্সারদের ডিমান্ড অলওয়েজ থাকবে। হুম। কারণ আপনি চিন্তা করেন প্রতিদিনেই অসংখ্য স্টার্টআপ তৈরি হচ্ছে দেশে এবং দেশের বাইরে। এবং তাদের অনেকেরই সম্ভব না এখন একটা অফিস নিয়ে এখনই ১০ জন এমপ্লয়ি নেওয়া। তারা অলওয়েজ ফ্রিল্যান্সার খুঁজেই যাবে। তো ব্যাপারটা আসলে ফ্রিল্যান্সিং এর ইস্যু না, ইস্যুটা হচ্ছে আমার স্কিল ডেভেলপমেন্ট এর। হুম। তো ধরেন আপনার ওয়ার্কিং আওয়ার জি। মানে আপওয়ার্ক ওয়ার্কিং আওয়ার এবং বাংলাদেশের আমাদের ঘুমানোর টাইম তো সেম। Yeah. হ্যাঁ, মানে আমরা যখন ঘুমাই তখন হচ্ছে আপনার হ্যাঁ। ওয়ার্কিং আওয়ার শুরু হয়। অ্যাকচুয়ালি না, বাট অনেকের তাই? জন্য হ্যাঁ। ওকে। আমার আপনার ওয়ার্কআউটটা ওয়ার্কিং আওয়ার কেমন? আমি হচ্ছে কি এখন যে পজিশনটা আছে প্রোগ্রাম ম্যানেজার রোল। হুম, হুম। তো আমার ২ দিকে কাজ করতে হয়। একটা হচ্ছে আমার কাছে রিপোর্টিং কিছু এমপ্লয়ি আছে, যাদের বেশিরভাগ হচ্ছে সাউথ ইস্ট এশিয়াতে। আচ্ছা। আর আমার নিজের রিপোর্টিং হচ্ছে ইউএসএ তে। হুম। তো আমি অ্যাকচুয়ালি কাজ শুরু করি দুপুরের দিকে। আচ্ছা, তাহলে তো ভালো। ১টা বা ২টা থেকে কাজ শুরু করি। হুম, অ্যান্ড খুব বেশি হলে এবং যেটা বললাম ১২ বছর থাকলে কিছু অ্যাডভান্টেজ পাওয়া যায়। এবং আমি গত ৪-৫ বছর ধরে সেট করে রাখছি যে আমি ইস্টার্ন টাইম, যেটা হচ্ছে শিকাগো বা নিউ ইয়র্কের দিকে ইস্টার্ন টাইম, ওদের দুপুর ১২টা পর্যন্ত হাফ ডে থাকবো আমি, যেটা এখন আমার রাত ১০টা হয়। ওকে। তো প্রায় দেখা যায় এবং আমার তো আসলে ওরকম আওয়ারলি একদম ট্র্যাকার ধরে কাজ করতে তা না। আমার আপনি ফুল টাইম এমপ্লয়ি। টিমের কাজ হলো কি না হলো না চেক ইন করা, স্ট্যাটাস আপডেট হুম। করা বা কিছু ফাইল নিয়ে কাজ করা। তো প্রায় দেখা যায় কিছুটা ফ্লেক্সিবিলিটি থাকে হুম। এবং আপওয়ার্কের আমার রিপোর্টিং সবাই জানে যে হুম। সাইদুলকে যদি মিটিং এ ডাকতে হয়, হুম। ওর রাত ১০টার আগে ডাকতে হবে, তারপর ওকে পাওয়া যাবে না। ওকে। আপনার কি ১ম থেকেই এরকম ওয়ার্কিং আওয়ার ছিল নাকি অনেকের মতো আপনিও রাতের বেলা কাজ করতেন? না, কখনোই ছিল না। কারণ আমার শুরুটা ছিল বাংলাদেশ মার্কেট নিয়ে। ওকে। সো তখন আপনি নরমাল ১০টা হুম, ৬টা হুম, রুটিন ছিল। আর তারপর থেকে যখন আসলাম তখন তো বেশ আন্ডারস্ট্যান্ডিং ছিল আমার যে রাত জেগে কেন ওকে কাজ করাবো? ওর তো দরকার নেই রাত জাগার। নাইস। এমনি মানে আপনার কাজের কালচার এবং লোকাল মার্কেটের কালচার তো ওদের কালচার, ওদের কাজের যে ব্যাপারটা, এইটা কিভাবে ডিল করেন বা কোনো ইন্টারেস্টিং কোনো এক্সপেরিয়েন্স আছে কিনা যেটা আপনি আগে জানতেন না? লোকাল মার্কেটের কালচারের সাথে কোনো দিকে আমার কোনো কানেকশন নাই আসলে। এখন তো নাই। Yeah. বাট আপনি তো একটা সময় লোকাল মার্কেটে কাজ করতেন। যেমন গ্রামোফোনে কাজ করতেন। জি। যেমন ১ম এ ওডেক্সে কাজ করতেন। বাট পরবর্তীতে আপনি এখন যাদের সাথে কাজ করেন আপনার কোয়ার্কার থেকে শুরু করে সবাই তো বাইরের জি। এবং বাইরের একটা কোম্পানি। তো একটা কালচার ডিফারেন্স আছে না অলরেডি এদের Of course, ভিতরে? অনেকখানি এইটা আছে। কিভাবে ডিল করেন বা ইন্টারেস্টিং কি ডিফারেন্স আছে যেগুলো আপনার মনে হয় খুব ইন্টারেস্টিং? আমার কাছে মেইন চেঞ্জেস গুলো যেটা আসছিল গ্রামীণ ফোনের পরে হুম। রিলায়েন্সে এসে, এটা হচ্ছে পজিটিভ চেঞ্জেস গুলো ছিল। আচ্ছা। গ্রামীণ ফোনে যেখানে দেখতাম যে বস অলওয়েজ ঝাড়ির উপর রাখার চেষ্টা করতো ডমিনেন্স একটা এস্টাবলিশ করার জন্য, হুম। সেখানে আমি দেখতাম যে ইলান্সের আমার বসের সাথে ওয়ান টু ওয়ান মিটিং গুলো শুরুই হতো ফ্যামিলি কেমন আছে, আচ্ছা। উইকেন্ডে কি করা হুম। হয়েছে, আমার প্ল্যান কি, আমার নেক্সট উইকেন্ডে, এগুলো নিয়ে আড্ডা। তো
ওয়েলকামিং চেঞ্জ ছিল আমার ওকে, জন্য। ইন্টারেস্টিং। আম একটা জিনিস আমার ইভেন আমার অনেকবার ওখানে যাওয়া হইছে। যাওয়া, থাকা, টাইম কাটানো এই হেডকোয়ার্টারে। একটা ফাইনিস ছিল আমার। এই ফাইন্যান্সটা আমার বসই আমাকে আরেকজন বস ছিল। সে আমাকে বুঝায় দিছিল যে, "সাইদুর আ এই সিলিকন ভ্যালি এরিয়াতে বা হচ্ছে ক্যালিফোর্নিয়াতে পিপল উইল বি ভেরি ফ্রেন্ডলি টু ইউ উইথআউট বিইং ইউর ফ্রেন্ড।" তো হুম, এটা সে বুঝতো যে এই একটা বাউন্ডারি এস্টাবলিশমেন্ট এর ব্যাপার থাকে। আমরা আচ্ছা। অনেক কিছু আলোচনা করতে কালচারাল শক যেটা বলি আমি যে, আমাদের দেশে যখন গ্রামীণ ফোনে ছিলাম, কার কি শরীর খারাপ হইছে, কার গতকালকে পেট খারাপ ছিল, কথা। এই টাইপের ব্যাপার-স্যাপারও আমরা আড্ডা দিই বা কথাবার্তা বলতাম যে, কার ডাক্তার কই দেখাচ্ছে। আ ওই কান্ট্রি গুলোতে আপনার ধরেন কথায় মেডিকেল ইস্যু গুলো খুবই সেনসিটিভ। যা হুম। আপনি আরেকজন আপনাকে জিজ্ঞেস করবে এটা হতো যে ধরেন কথা খুব পার্সোনাল কোয়েশ্চেন হয়ে যায়। inappropriate যে হুম। আমার শরীর খারাপ কেন জিজ্ঞেস করছে? কি নিয়ে শরীর খারাপ? এটা আমার ব্যাপার। তো কিছুটা মোটামুটি আমার কয়েক মাস টাইম লাগছিল বুঝার। আমি যে তখন ওরা ইউরোপিয়ান কালচার গুলা কি, আমাদের ইউএস এর ইস্ট কোস্ট আর ওয়েস্ট কোস্ট এর কালচার গুলা কি বুঝতে টাইম লাগছে। বাট আমার মনে হয় আমি ওই জবে ঢুকারও প্রায় ১-১.৫ বছর আগে ফ্রিল্যান্সিং শুরু করছিলাম। তো খুব বেশি চেঞ্জেস ফিল করতেছে তাও আমাকে না। বিকজ আমি ক্লায়েন্ট ম্যানেজমেন্ট যেভাবে করতাম সেম ভাবে আমি আমার এমপ্লয়ারকে ম্যানেজ করছি এন্ড ইট ওয়াজ ইজি ফর মি। ইন্টারেস্টিং। আ আপনি ধরেন যখন শুরু করলেন তখন যারা ফ্রিল্যান্সার ছিল, জি। এখন তো অনেকেই তারা ভালো এন্টারপ্রেনার হিসেবে তার বড় টিম সেটআপ করেছে বা এরকম কিছু করেছে। আ মানে বাট যতটুকু হওয়া দরকার ছিল অতটুকু কিন্তু হয়নি। মানে এটা আমার নিজের ব্যক্তিগত ওপিনিয়ন হুম, হচ্ছে গেল ১০ বছরে এই মার্কেটে যতখানি হুম। ফ্লোরিশ করার কথা ছিল অতখানি হয় নাই আরকি। আ মানে আমার মনে হয় আরকি হয়তো জি। হয়েছে আরকি, হ্যাঁ? না অ্যাকচুয়ালি মানে হয়নি। হ্যাঁ। হয়নি, হ্যাঁ। মানে যেরকমভাবে আমরা মিডিয়াতে বা নিউজে যেরকমভাবে দেখি, অ্যাকচুয়াল গল্পটা আমার কাছে ওরকম মনে হয় না। মানে আমিও যেহেতু একদমই ক্লোজলি ইন্ডাস্ট্রির সাথে প্রায় ১ যুগের বেশি সময় কাজ করেছি, আপনিও কাজ হুম, করেছেন। তো এই না হওয়ার কারণটা কি? মানে কেন আ এই কোম্পানিগুলো বড় হয় নাই? মানে কেন এখনো এটা বুটিক হুম, আকারে চলে? যে ফাউন্ডার যে হুম, সে নিজে প্রোগ্রামিং করতেছে, সে নিজে ক্লায়েন্ট ডিল করতেছে। আ এ খুব বেশি বড় হচ্ছে না। হচ্ছে হুম, কয়েকটা গুটি কয়েক এক্সাম্পল আছে বাট এরা তো আসলে উদাহরণ কোনভাবে হতে পারে না আরকি। হুম। আপনার কাছে কি মনে হয়? যেহেতু আপনিও এদের সাথে অনেক বছর ছিলেন বা আপনি এগুলো দেখেন। এমন না যে ইচ্ছা নাই তাদের। হুম, বাট এটা হওয়াটা ন্যাচারাল, আটকে যাওয়াটা। আপনি চিন্তা করে দেখেন এই ফাউন্ডারদের অনেকেই ছিল হচ্ছে গিয়ে আ এইচএসসি বা ওই টাইমটাতে বা ইউনিভার্সিটির ১ম দিকে এসে ফ্রিল্যান্সিং শুরু করছে। হুম, আ অল্প টাইমে খুব বেশি মানি আর্ন করছে এবং সে ডিসাইড করছে যে না পড়াশোনা হয়তো করব না আমি। হুম, নিজে একটা টিম দিয়ে দেই। হুম, সে নিজের কাজটা ডিভাইড করার জন্য ২ জন হায়ার করছে। একসাথে কাজ করে ক্লায়েন্টকে সার্ভিস দিচ্ছে। বাট এই মানুষগুলোর কখনোই হয়তোবা কি বলবো? কর্পোরেট এক্সপোজার যেটা বলি আমরা। হুম, যে সামনাসামনি সে কখনো দেখে নাই অ্যাকচুয়ালি ১০০ জনের কোম্পানিতে কিভাবে একটা প্রসেস তৈরি করা হয়। বা কিভাবে একটা HR টিম বা কিভাবে রিক্রুটিং ডিজাইন করা হয়। কেউ এটা কর্পোরেট জব করে আসে নাই। তো যে মানুষটা কখনো দেখেই নাই একটা ১০০ জনের কোম্পানি কিভাবে রান করে, তার কাছ থেকে আসলে আমরা এক্সপেক্ট ও করতে পারব না সে নিজে একটা ১০০ জনের কোম্পানি হুট করে বানায় ফেলতে পারবে। এটা খুবই ডিফিকাল্ট। হুম, এই আন্ডারস্ট্যান্ডিং থট প্রসেসটা তো তার মাথায় আসতে হবে কোন জায়গা থেকে। হুম, এটার একটা ওয়ে হয়তোবা সলভ করতে পারত যে প্রচুর দেশি বিদেশে অনেক ভালো বা স্পেশালি বিদেশে অনেক কনফারেন্স হয় বাকি ফাউন্ডারদের। যেখানে গিয়ে তারা হয়তো স্টোরি শেয়ার করে বা তারা হচ্ছে গিয়ে আইডিয়া বা নলেজ শেয়ারিং করে। যে ১০ টা ফাউন্ডার মিলে বসে হয়তো একজন বলে আমি এভাবে করছি। বাকি ৪ জনের কাছ থেকে আইডিয়া পেয়ে যায়। বাট এই যোগাযোগটা তো বেশিরভাগ ফাউন্ডার করে না আমাদের দেশে। আচ্ছা। দেখা যাচ্ছে ওই ৩-৪ জন ১০ জনের কোম্পানি নিয়ে খুব তাড়াতাড়ি স্যাটিসফাই হয়ে যায়? মাস শেষে ৳১,০০,০০০ পকেটে আসতেছে এটা আমার জন্য অনেক বেশি। হুম। বাট সে যদি এক্সপোজার টাই না পায় ওই নলেজের থেকে এরপরে কি হয়? হুম। সে আসলে কিভাবে করবে? সে জানবে না আসলে। মানে যদি আমরা পাশের দেশে ইন্ডিয়াও বলি, তারাও তো বেসিক্যালি অনেক ভালো করতেছে। হুম, তাদের অনেক বড়, বড় কোম্পানি তৈরি হয়ে গেছে। যারাও কিনা একটা সময় বন্ধু-বান্ধবদের নিয়ে হয়তো কোম্পানি শুরু হুম। করেছিল বা অনেক ছোট আকারে শুরু করেছিল। আ মানে একদমই তো জাস্ট বর্ডার ওই পাশের দেশটা। ওরা এত ভালো করলে আমরা ওরা অলরেডি আসছে হচ্ছে বড় কোম্পানির একটা স্ট্রাকচার থেকে কল সেন্টার সার্ভিস। হুম, হুম। ওদের তো বিপিও থেকেই মূলত শুরু হয়েছিল। ওদের ওদের এবং বিপিও মানে ওদের কোম্পানিগুলো কয়েকশো জন কয়েকশো এমপ্লয়ি। জন। তো দেখা যাচ্ছে যে যারা আগে বিপিওতে ছিল তারা সুইচ করে আইটি সার্ভিসেস এর মধ্যে আসছে। বিকজ তারা দেখছে যে শুধু সাপোর্টেই যে পরিমাণ টাকা আমরা আনতে পারতেছি, হুম, যদি একটু ইঞ্জিনিয়ারিং সাপোর্টের দিকে যাই হয়তো এর হুম, থেকে ৩-৪ গুণ বেশি পাবো। হুম, তো তারা যেটা করছে যে তারা ইঞ্জিনিয়ার ডেভেলপ করে হায়ার করা শুরু করছে। বাট ম্যানেজমেন্টে ছিল তারা যারা আগে কয়েকশো জনের বিপিও কোম্পানি চালাতো। দে অলরেডি নো হাউ টু স্কেল। তারা জানতো রিক্রুটিং কিভাবে করব। তারা জানতো কিভাবে আমরা স্কেল করব, ইনভেস্টমেন্ট কোথায় করতে হবে। এই এক্সপোজারটা ওদের ছিল। হুম। মানে আমি অনেক ফাউন্ডারদের সাথে কথা বলি যখন আমি এই প্রশ্নটা করি যে আপনার কোম্পানি কেন বড় হচ্ছে না? আপনি অলরেডি ৭-৮ বছর ধরে কাজ করতেছেন। এক্সাক্টলি এইটাতে গ্লোবালি মার্কেট অনেক হুম, বড়। তখন তাদের একটা কমন আনসার থাকে যে আমরা প্রপার এইচআর পাই না।
এক্স্যাক্টলি মানে হ্যাঁ। 100 জনের কোম্পানি চালানোর যে এইচআর এক্সপেরিয়েন্স এরকম তো বাংলাদেশে হবে কোত্থেকে মানে মানে এই ইন্ডাস্ট্রিতে আইটিতে মানে মানে এইচআর ধরেন পাই না, এটা যেমন সত্য কথা। একই রকম ভাবে কিছুদিন আগে ধরেন নিউজে এসেছিল যে বাংলাদেশের শিক্ষিত বেকারের সংখ্যা হচ্ছে 10 লক্ষ প্লাস, যারা কিনা অ্যাটলিস্ট অনার্স বা এরকম সমমানের পড়াশোনা পর্যন্ত করেছে আর কি। হ্যাঁ, কিন্তু আবার আমরা যারা রিসোর্স করি তারা আবার রিসোর্স পাই না। তাহলে গ্যাপটা কোথায়? মানে সাপ্লাইও তো আছে, ডিমান্ডও আছে, তাহলে ব্রিজটা হচ্ছে না কেন? এখানে আমার একটা অপিনিয়ন আছে, হুম। ইট মাইট বি অ্যাবসলিউটলি রং ভাইয়া। অপিনিয়নটা হচ্ছে গিয়ে আমরা যখন একটা সফটওয়্যার বানাই উই ট্রাই টু হায়ার দ্য বেস্ট ডেভেলপার অ্যাভেলেবল আমার বাজেটে। আমি একটা প্রপার ডেভেলপার নিয়ে আমি সফটওয়্যারটা বানাবো যে এটা বানাতে পারে। আমরা যখন হচ্ছে ক্রিয়েটিভস বা মার্কেটিং এর জন্য আমরা যখন অ্যাসেটস বানাই, ভালো ডিজাইনার কি আছে সব খুঁজে খুঁজে বের করি। বাট when it comes to রিক্রুটিং, আমরা রিক্রুটার হায়ার করি না, নিজেরা যত পারি করে ফেলি সিভি বাছাই করে। বাট যে মানুষটা একসময় ফ্রিল্যান্সিং এ প্রোগ্রামিং এ ফ্রিল্যান্সিং করতো, যে মানুষটা সারা জীবন প্রোগ্রামার ছিল, এই যে আসলে রিক্রুটিং এ কতখানি ভালো এটা কিন্তু আসলে ঠিক নাই। জাস্ট বিকজ আই এম দ্য ওনার, আই এম এ গ্রেট রিক্রুটার, এই পারসেপশন থেকে বের হতে হবে। আচ্ছা, আমি দেখছি যারা কোনোভাবে ভালো লোকজন খুঁজে পায় না, তাদের অনেকে অ্যাকচুয়ালি রিক্রুটিং অনেক ইনডেপথ অনেক কিছু জানেই না, সার্ফেস লেভেলে সিভি বাছাই করবো, স্যাম্পল কথা বলবো এন্ড দ্যাটস ইট। আমার পরিচিত বেশ সাকসেসফুল অনেক এন্টারপ্রেনার আছে যারা রিক্রুটিং সময় আইকিউ টেস্ট বা কগনিটিভ ইন্ডেক্সিং টেস্ট করে। কেন এই আইডিয়াটা কেন আসছে? বিকজ এটার পিছনে অনেক রিক্রুটিং সায়েন্সের ব্যাপার, রিক্রুটিং সায়েন্সের হলে কিছু নাই, বাট অনেক থিওরির ব্যাপার আছে যে যেই মানুষটার কগনিটিভ ইন্ডেক্স টেস্টিং এ অ্যারাউন্ড 80% মতো স্কোর আসবে, তার ব্যাপারে এটা আমরা অ্যাজুম করতে পারি তাকে ইজিলি ট্রেন করা সম্ভব এবং সে ক্রাইসিস সিচুয়েশনে ভালো অ্যাডাপ্ট করতে পারে। তো আমরা এই মানে ট্রেন করা মানে একটা মানুষ কতটুকু ট্রেনেবল এটা মেজার না করে সিভি দেখে তাকে হায়ার করে বলতেছে কি ট্রেনিং দিয়ে লাভ হচ্ছে না। ভালো বলছেন। তো রিক্রুটিং এ অনেক বড় চ্যালেঞ্জেস আমাদের দেশে আমি বলি এই জন্যই আছে বিকজ আমরা অ্যাকচুয়ালি প্রপার স্পেশালিস্ট রিক্রুটার ইউজ করি না, যেটা আবার এমএনসিরা করে, যেটা ব্যাংকরা করে। তারা একদম টপ অফ দ্য ফানেল ট্যালেন্ট বাছাই করতে পারে বিকজ তারা অ্যাকচুয়ালি রিক্রুটার ইউজ করে, এমডি বসে বসে রিক্রুটিং করে না কোম্পানি। এক্স্যাক্টলি, কিন্তু বাইরে থেকে দেখলে আমরা কি মনে করি যে কোম্পানিগুলো এতগুলো টাকা নষ্ট করতেছে, এমনি এইচআর বসায় রাখছে, কোনো কাজ নেই, 2-4টা রিক্রুটমেন্ট করে। এইচআর এর কাজটা কি এটা তো অনেকে জানতে পারবে না আমাদের দেশে। অনেকে মনে করে এইচআর এর কাজ হচ্ছে স্যালারি দেওয়া, সেটা তো হচ্ছে পেরোলের কাজ। এইচআর তো একটা ভাস্ট একটা এরিয়া ইভেন মানে বাট হ্যাঁ এটা চেঞ্জিং। আমার পরিচিত আমাদের পরিচিত অনেক ভালো ভালো কোম্পানি এখন দেখতেছি যে এইচআর না বলছে পিপল ম্যানেজমেন্ট আমরা ডিভিশন তৈরি করছি, বা পিপল কালচার, ওয়ার্কপ্লেস কালচার বা পিপল ম্যানেজমেন্ট। এখন হচ্ছে কি আপনার এইচআর পলিসিস তৈরি করা, পেরোল তো আলাদা জিনিস, রিক্রুটিং প্রসেসটা তৈরি করা, বা ইভেন লিডারশিপ গ্রুমিং এর যে ব্যাপারটা, যে আমার একটা ছেলেকে দেখে মনে হলো, একটা মেয়েকে দেখে মনে হলো যে সে নেক্সট 2 ইয়ার্সে খুব ভালো সিনিয়র ম্যানেজার হতে পারে, তাকে এখন থেকে গ্রুম করার যে ব্যাপারটা, তাকে কি ধরনের টাস্ক দিব, তাকে কিভাবে অ্যাসেস করবো, তার আমাদের লিডারশিপ কোয়ালিটিগুলো কোথায় আছে, এই জিনিসগুলো কিন্তু এই প্র্যাকটিসেসগুলো একটা স্পেশালিস্ট এইচআর বা রিক্রুটিং বা ট্যালেন্ট ম্যানেজমেন্ট পার্সনের জানার কথা, নেসেসারিলি এটা ফাউন্ডারের জানার কথা না, যার হোল লাইফ ছিল প্রোগ্রামিং এর ব্যাকগ্রাউন্ড। তো আমার মনে হয় এই জায়গাটাতে আমরা অনেক পিছিয়ে যাচ্ছি, স্পেশালিস্ট ইউজ করি না, খুব ইম্পর্টেন্ট জায়গাতে। এটা তো হলো যেমন ধরুন হচ্ছে কোম্পানি পার্সপেক্টিভে, যে কোম্পানিদের এই জিনিসগুলোর কারণে আসলে হচ্ছে না। আর হচ্ছে যে ধরুন যারা অ্যাপ্লিক্যান্ট বা যারা হচ্ছে যাদের জব দরকার, তারাও তো আসলে অন স্টেপ আগাচ্ছে না বলে আমার মনে হয়, যে তারাও আসলে একটা জায়গায় গো ধরে বসে আছে, আমি অনার্স করছি বা গ্রাজুয়েশন সার্টিফিকেট আছে আমাকে এসে নিয়ে যাবে। মানে এটা আমি বলতেছি এই কারণে যে আমি নিজে যেহেতু জড়িত ছিলাম অনেক সময় ট্রেনিং এবং এইসব ব্যাপারের সাথে, এমনও হতো যে কোনো কোম্পানির রিক্রুটমেন্ট করতেছে, আমি হয়তো বা ভালো ভালো কিছু সিভি পাঠালাম, তারা ওখান থেকে ইন্টারভিউ করে শর্টলিস্ট করলো, পরে যখন তাদেরকে বললো এসে অফার লেটার নিয়ে যাও, তারা আসতেছে না। এবং আসতেছে না, তখন পরে যখন তাদেরকে নক দেওয়া হচ্ছে বলতেছে যে আম্মু মানা করছে। হ্যাঁ এটা এটা আসলে ডিনাই করার মতো কিছু না। মানে এই জায়গাটাকে আপনার মনে হয় না যে আমাদের যারা জব দরকার বা এই ইয়ুথ যে পুলটা, তারা নিজেরাও আসলে নিজেদেরকে ঠিক ওরকম অ্যাফোর্ড করতেছে না? কি চায় তারা নিজেরা? আমাদের দেশে যদি বলি অর্ধেকের বেশি স্টুডেন্ট, আমার অ্যাজাম্পশন, পড়াশোনা করে সে বিসিএস এ চান্স পেতে চায়। ওকে, হ্যাঁ, একটা বড় অংশ এটা। এবং তাদের লাইফের কি হচ্ছে সবকিছু ছেড়ে দিয়ে হলে বিসিএস করবো। আমি ইভেন এমনও দেখছি যে আন্ডার গ্রাজুয়েশন শেষ হয়ে গেছে, তাহলে একটা ভালো জায়গায় ঢুকতে পারে, তা না করে সে 1 বছর ধরে সে প্রিপারেশনে বিসিএস, 1 বছর সে কিছুই করবে না, 8 ঘন্টা 9 ঘন্টা পড়াশোনা করবে। আমার মনে হয় এটা একটা খুবই রং এবং আমাদের নেশনের জন্য খুবই মানে এক্স্যাক্টলি, মানে মানুষ একদম খুবই লাইফে একটা ইম্পর্টেন্ট টাইমে একদম 1-2টা বছর কমপ্লিটলি ওয়েস্ট করে, মানে যেখান থেকে কোনো রিটার্ন নাই, এবং ওই 1-2 বছর পরে কিন্তু তার জব মার্কেটে কিন্তু তার ফিট ইন থাকে না যদি ওই জবটা না হয় তার।
ইভেন বিসিএস এর প্রিপারেশন গুলো যখন দেখি বসে বসে ধরেন মুখস্থ করতেছে বা গাইড বইগুলো পড়তেছে, ইভেন এই 1-2 বছর সে যদি তার সাথে দিনে 2 ঘন্টা বা 1 ঘন্টা বের করে এক্সট্রা একটা স্কিল ডেভেলপ করবে, এক্স্যাক্টলি। যে আমি ঠিক আছে আমি আজকে 7 ঘন্টা আমি বিসিএস এর প্রিপারেশন নিব, 1 ঘন্টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখি, 1 ঘন্টা আমি ডিজিটাল মার্কেটিং একটা কোর্স করি। তাও অ্যাটলিস্ট 2 বছর পর সে যদি বিসিএস এ চান্স নাও পেত, সে মার্কেটে গিয়ে বলতে পারতো যে না আমার গত 2 বছর ধরে আমি পিএইচপি নিয়ে প্র্যাকটিস করছি, আমি বাট এক্সপার্ট। কিছু একটা কেউ যদি আইটির বাইরে কিছু করতে চায়, মানে কিন্তু করার অনেক কিছু আছে। Yeah, ইভেন so এক্সেল ইজ আমার মনে হয় এন্ড অফ দ্য ডে ওই যে ফ্যামিলি থেকে প্রেশার থাকে যে হুম। তোকে সরকারি জব করতে হবে হুম। বা তোকে এই ব্যাংকে ঢুকতেই হবে। আপনার কি আর মনে কিছু হয় যে expect ধরেন করো না। ফ্যামিলি থেকে এই মানে বিসিএস বা ব্যাংক এই ব্যাপারগুলো নর্মালি প্যারেন্টসরা কেন বলে? মানে অলরেডি কিন্তু স্বাধীনতার 45 বছর হয়ে গেছে, প্রাইভেটাইজেশন গেল 20-25 বছর যাবত যথেষ্ট পরিমাণ ডেভেলপ করছে বাংলাদেশে। এখন ইন্টারনেটের সময় হাজার হাজার ছেলেমেয়েরা ঘরে বসে কাজ করে। এই প্রেশারটা কেন থাকে? বাবা মা চাইবে যে তার ছেলে মেয়ে একটা স্টেবল স্টেডি ইনকামের কিন্তু জবে যাক, ছেলেমেয়েরা বাট নিজেরাও চায়, এটাও ছেলেমেয়েরা ব্যাপারটা কি? চায় বিকজ তাদের সোর্সটা যে 2টা জায়গা থেকে আসে, সে কি চাইতে হবে, তার তার থট প্রসেসটা চেঞ্জ করবে 2 জায়গা থেকে, একটা হচ্ছে তার বাবা মা, একটা হচ্ছে তার টিচার্স। এই 2 জায়গার বাইরে কিন্তু তার কোনো এক্সপোজার নাই, সে কিন্তু ইন্ডাস্ট্রি আইকনদের সাথে মিশতেছে না, বন্ধু বান্ধব তো সেম মাইন্ডসেটেরই। বাবা মা একদিক দিয়ে বলতেছে বিসিএস বা ব্যাংকের জন্য বিকজ তারা চাচ্ছে ছেলে মেয়ে স্টেডি জায়গাতে থাকুক। টিচার এক জায়গাতে হতে পারতো হেল্প করতে, যে তাকে এক্সপ্লোর করতে শেখানো যে এর বাইরে দুনিয়াতে কি আছে। বাট আনফরচুনেটলি আমাদের দেশে যদি প্রাইমারি বা সেকেন্ডারি লেভেল টিচারদের কথা বলি, ওয়ান অফ দি মোস্ট আন্ডার পেইড সেক্টর হচ্ছে এটা, একদমই। যেখানে এই আন্ডার পেমেন্টের জন্য বা বেনিফিটস কম থাকার কারণে ট্যালেন্টেড লোকজন অনেকে এই জায়গায় যেতেই চাচ্ছে না, না, আমি টিচার হব না। এটা লজিক্যাল হয় তো না। যাদের ওই অপরচুনিটি হয়তো বা থাকতো যে আমি টিচার হয়ে 100টা ছেলে মেয়ের মাইন্ডসেট আমি ইমপ্রুভ করতে পারবো, তারা তো যাচ্ছে না। তো অনেক জায়গাতে অনেক প্রবলেম আছে। অনেক জায়গা থেকে অনেক প্রবলেম আছে, কিন্তু আহ, মানে এই ধরেন একই রকম ভাবে বাংলাদেশের মতো এরকম হাইলি ডেন্সলি পপুলেটেড কান্ট্রি যেগুলো আছে, এদের জন্য তো ধরেন এই মানে পিপলই একমাত্র অ্যাসেট। মানে এদেরকে যদি স্কিলড না হয়, আলটিমেটলি গভর্নমেন্ট কটা জব তৈরি করবে? মানে প্রাইভেট কোম্পানি বা তার নিজেকেই সেলফ এমপ্লয়েড হতে হবে, এটা তো একটা বিশাল চ্যালেঞ্জ। সবকিছু মিলে ব্র্যান্ডিং এর আমাদের একটা দোষ আছে। আমি মানে কি বলবো, বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, যে কোনো ফ্যামিলি ধরেন না কেন, মানে অলমোস্ট মোর দ্যান 90% বা 95% এর বেশি ফ্যামিলিতে দেখবেন আপনি একটা বড় অর্জন ধরা হয় যে বিদেশে যেতে পারছে। ট্রু। যদি নিম্নবিত্ত হয়, আমি হয়তো বা চিন্তা করবো যে পড়ালেখা করিনি, ঠিক আছে সৌদি আরব চলে যাই বা কাতার চলে যাই, কাজ করতে পারবো, বিদেশ যাচ্ছে বা ইটালি চলে যাচ্ছে। যদি খুব উচ্চবিত্ত হয়, বাংলাদেশে এখানে জব করবো, আমার বাবার টাকা আছে, আমি চলে যাচ্ছি, আমি স্ট্যানফোর্ডে গিয়ে পড়াশোনা করি, বা আমি ইউরোপিয়ান বা ইউএস এর কোনো একটা পড়াশোনা ওখানে সেটেল হয়ে যাবো। সবারই একটাই গোল, সেটা হচ্ছে কি যদি আমি ভালো করতে চাই বাইরে চলে যেতে হবে। তো এটা একটা, এর বাইরে হচ্ছে সরকারি চাকরি করতে হবে, এটা একটা। এর বাইরে থাকেটাকে আর কি। এক্স্যাক্টলি, তাহলে তো এই সাফারিংটা সবসময় থাকবে ইন্ডাস্ট্রির। আমি বললাম যে ব্র্যান্ডিং এর অভাব আছে, যে দেশের থেকে যে খুব ভালো করা পসিবল, যারা হচ্ছে এমএনসি তে জব করতেছে বা যারা হচ্ছে গিয়ে টেকনোলজি কোম্পানি তৈরি করে খুব ভালো সাকসেসফুল হচ্ছে, এই ব্র্যান্ডিং গুলো এখনো এনাফ হচ্ছে না। মানে আমরা এখনো মানুষজনকে বুঝাতে পারিনি যে বিসিএস, ব্যাংক, ডাক্তারি এবং বাইরে যাওয়ার বাইরে একটা বড় একটা দুনিয়া আছে, যেখানে অ্যাকচুয়ালি খুবই কম এফোর্ট বলবো না, বাট ডাক্তার হতে যে পরিমাণ এফোর্ট দিতে হয়, বলছে না ডাক্তার হওয়াটা খারাপ, অফকোর্স যার মধ্যে ক্যাপাবিলিটি আছে অফকোর্স ডাক্তার হবে, সবার মধ্যে ক্যাপাবিলিটি থাকে না। তাকে খুব বেশি অপশন দেখাতে পারতেছি না আমরা, যে তোমার জন্য এটা রাইট এক্সাম্পল, এটা রাইট পাথ। ইভেন কেউ যদি বলে আমার আর্ট করতে খুব ভালো লাগে, আপনি বাংলাদেশে থাকা আর্টিস্টের ক্যারিয়ার কোথায় দেখেন? সো আটকে গেছে আমরা এক জায়গাতে। ট্রু। ধরেন একটা সময়ে প্রচুর পরিমাণ মানে ফ্রি ট্রেনিং হতো, গভর্নমেন্ট থেকে হয়তো বিভিন্ন রকম ভাবে ট্রেনিং সেন্টার গুলো তাদের প্রমোশনের জন্য করতো। তখন এই যে মার্কেট প্লেস গুলোকে অনেকভাবে মিসইউজ করা হতো বিভিন্ন রকম ভাবে। এটা কেউ একচ্ছত্রভাবে কেউ এককভাবে দায়ী তা না, প্রজেক্ট প্ল্যান গুলো এরকম ছিল, নাম্বারস নিয়ে একটা ব্যাপার স্যাপার ছিল। তো নাম্বারস মিট করতে গিয়ে অনেকে অনেক রকম মার্কেট প্লেস গুলোর মানে হয়তো একটা অ্যাকাউন্ট খুলে রাখছে ফর টাইম বিং, পরে এটা বন্ধ করে ফেলছে বা এটাতে কোনো কাজ নেই। এই জিনিসগুলো কি বাংলাদেশের ব্র্যান্ডিং এ এই মার্কেট প্লেস গুলোর কাছে কি ভাবমূর্তিতে কোনো সমস্যা তৈরি করছে, নাকি ওরা এটাকে খুব নর্মালাইজ ভাবে দেখছে? কিছুটা করছে। আমি যখন ইলান্সে আপওয়ার্কে কান্ট্রি ম্যানেজার ছিলাম 15 পর্যন্ত, তখনও 15 এটা নিয়ে বেশ কথাবার্তা হতো।
খুব বেশি লো কোয়ালিটি ফ্রিল্যান্সার চলে আসতেছে বাংলাদেশ থেকে। হুম, সো আমি যখন 15 আমার যখন 16 যখন জবটার রোল সুইচ হয়, অন্য ডিভিশনে চলে যাই, তারপর থেকে শুনতেছিলাম যে এটা নিয়ে কিছু একটা সামনে কোনো একটা কন্ট্রোলিং বা কোনো একটা ক্লিন আপের মতো কিছু একটা হবে। তারপরে আমি দেখি 17-18 এর দিকে বাংলাদেশিদের ম্যাক্সিমাম অ্যাকাউন্ট ব্যান করা শুরু করলো, আচ্ছা। লো কোয়ালিটি। হুম, এবং 18-19 দেখলাম যে বাংলাদেশের থেকে ফ্রিল্যান্সার নেওয়া অলমোস্ট বন্ধ করে দিল। 90% এর মতো বেশি রিজেক্ট হতো প্রোফাইল। বাবা, তাহলে তো খুবই খারাপ অবস্থা ছিল। হ্যাঁ, তো এটা যে শুধু বাংলাদেশে করছে তা না, আমার এখনো মনে আছে সেই ক্লিন আপটা বাংলাদেশ, ফিলিপিন্স, মানে এটা অফিসিয়াল ওরকম ক্লিন আপও ঠিক বলবো না। আই থিঙ্ক কোয়ালিটি কন্ট্রোল একটা পার্ট ছিল ইন্টারন্যাশনালি। হুম, যে অনেক দেশ আছে এরকম বাংলাদেশের মতো যেখান থেকে হয়তো প্রচুর লো কোয়ালিটি ফ্রিল্যান্সার চলে আসছিল। কিছুটা থ্রটল করে, কিছুটা রেস্ট্রিকশন দিয়ে, কিছুটা ফিল্টারিং করে কয়েক বছর লাগছে হয়তো তাদের। বেশ ভালো একটা পজিশনে চলে গেছিল আবার। তো হ্যাঁ, অফকোর্স এটা একটা কান্ট্রি যদি তখন খুব ম্যাস আকারে এটা করে, এটা তো একটা রিপল চোখে এফেক্ট পড়ার মতো থাকবেই, একটু। চোখে হুম, পড়বেই এটা। হুম, হুম। হঠাৎ করে মনে পড়লো আপনার সাথে কথা বলতে বলতে যে এরকম অনেক কিছু তো আমরাও আসলে দেখলাম। ওকে, আমরা আবার আগের টপিকে আসি। আহ, আমরা কথা বলছিলাম যে কেরিয়ার নিয়ে, ছিলেন আমাদের কেরিয়ার বা অন্যজন সবকিছু নিয়ে। আর একটা ব্যাপার থাকে যে মানে আইটি যারা অন্টারপ্রেনার তারা কম্পারেটিভলি ইয়াং থাকে। মানে হয়তো তারা খুব দ্রুত সময় এক্সপ্লোর করে যে একটা অপরচুনিটি, তারা হচ্ছে আহ, ওখান থেকে হয়তো বা নিজেদেরকে এডুকেট করে বা একটু বেটার হয়তো তারা বিজনেস করে। আহ, মানে এখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে ধরেন খুব অল্প বয়সে বা খুব অল্প সময়ে এই যে ফাইন্যান্সিয়ালি সলভেন্ট হওয়ার যে ব্যাপারটা বা আর্ন করার যে ব্যাপারটা, সেটাকে অনেক সময় ছোটবেলায় বা অনেক সময় অনেক ফ্যামিলিতে এটা ডিসকারেজ করা হতো যে তুমি এত অল্প বয়সে, তুমি এখন পড়াশোনা করার সময়, তুমি এখন কেন টাকা ইনকাম করতে। এটা আপনি কিভাবে দেখেন বা এটা আপনার মানে এটা টাকা ইনকাম করা কি খারাপ? আমি এটা আসলে উল্টাটা দেখি। আমার মনে হয় যে 13, 14 বা 15 বছর বয়স থেকে যদি আমরা এন্টারপ্রেনারশিপ শিখাই, হুম, মানি ম্যানেজমেন্ট শিখাই, হুম, এটা থেকে বেটার মানে গিফট আমাদের চিলড্রেনের প্রতি আমাদের আর কিছু দেওয়ার থাকবে না। মানে এক্স্যাক্টলি। বিকজ আমরা জানি যে এই জিনিসটা তাকে এটাই করতে তার হবে লাইফে তাকে। 30-40 বছর 50 বছর মরার আগ পর্যন্ত এটাই করতে হবে। এটা কেন তার গ্রোথ ম্যাক্সিমাম ক্যাপাসিটি নিতে পারে ব্রেন যে টাইমে, ওই টাইমে সেখান থেকে আমরা এড়ানো থাকবো। আমি বুঝি লজিকটা কথা। মানে এটা তাকে হোল লাইফে করে যেতে হবে। হুম, আম আমার মেয়েকে, আমার মেয়ের বয়স প্রায় 9। হুম, তো সেদিন আমি ইউটিউবে একটা ভিডিও বের করে দিয়েছিলাম যে বিজনেস কি জিনিস, মানে এবং কিডসদের ইনভেস্টমেন্ট কিভাবে হতে পারে। wow, তো সে খুব ফ্যাসিনেটেড, যদিও এগুলো বেশিরভাগই আপনার বাইরের এক্সাম্পল ছিল যে লেমনের শপ করা স্কুলে একটা বা ই করা। তো সে আমাকে এসে বলতেছে যে বাবা, আমার তো ঈদে তো টাকা পেয়েছি কিছু, এগুলো আমি কি ইনভেস্ট করতে পারি। তখন আমি হঠাৎ চিন্তা করে, তখন হচ্ছে যে আমাদের দেশীয় একটা কোম্পানি সাই ফার্মার, হুম, ওদের একটা অ্যাপটা আমি ওকে দেখালাম যে দেখো যে এরকম তুমি যদি একটা কি জানি দেখলাম তখন পোল্ট্রি ফার্ম টাকাটা দাও, তাহলে তুমি হচ্ছে কি 4 মান্থ পরে এত ইন্টারেস্ট পাবো। সে বললো ইন্টারেস্টটা কি জিনিস, আইটি ভিডিও ধরে দিলাম আমি তাকে। এখন সে খুবই এক্সাইটেড, সে ওয়েট করছে নেক্সট ঈদে সে যে টাকাটা পাবে সেটা মিলে সে একটা ফার্ম কেনার মতো টাকা হতে পারে তার একটা। বাহ, তো খুবই না ছোট whatever, ছোট মানে ও ইনভেস্টমেন্ট তো করা যায়। বুঝতে পারছে বাট এটা। সে তার মাথায় ঢুকে গেছে যদি আমি এখানে ইনভেস্ট করি তাহলে রিটার্ন আমার আসবে। 4 মান্থ পরে আমার 1000 টাকা বেশি আসবে। হুম, তো এটা দরকার ছিল কিনা? আমার মনে হয় যে এই কাজটা হোল লাইফ ওকে করতে হবে। হুম, যত আগে সো শেখা যায়। এখন যদি ওকে ব্রেনে দেই, এখন সেটা করতে পারবে না। আর নেক্সট কয়েক মাস বা ১ বছর তার মাথায় ঘুরতে থাকবে এটা। হয়তো অনেক থটস তার মাথায় আসবে যেটা হয়তো তার আজকে থেকে হয়তো ৫ বছর পরে আসতো। তো এক্স্যাক্টলি। কিছুটা বীজ বোনার মতো দিয়ে রাখলাম। এখনই ফ্রুটস দরকার নাই। এবার দিয়ে রাখলাম। শিখুক আস্তে, আস্তে। হ্যাঁ, মানে আপনি ছোটবেলায় কি হতে চাইছেন? মানে ডেফিনিটলি আপওয়ার্কের কাজ করবো, এটা তো মাথায় প্ল্যান ছিল না। ছোটবেলা কত ছোটবেলা? স্কুল? স্কুল। আম একদম ছোটবেলায় যখন স্কুল শুরু করি আমি আমি আ সায়েন্স ওয়ার্ল্ডে যেতে চাইতাম যে আমি সায়েন্টিস্ট হবো বা রিসার্চার হবো, হুম, কিছু একটা হবো। রিসার্চার তো আপনি হইছেন। ওই রিসার্চার না। আ মানে অ্যাকচুয়াল রিসার্চারদের যে লেভেলটা ধারে কাছে আমরা না। আ হাই স্কুলের দিকে বা যখন এসএসসি আগ পর্যন্ত তখন আমার মোটামুটি ড্রিম ছিল কর্পোরেট জবে যাবো। আচ্ছা, কারণ আমাদের ফ্যামিলি, আমার একটা কাজিন ছিল। সে হচ্ছে আইবিএ থেকে পড়াশোনা করে তখন স্কয়ারে জয়েন করে। এবং তখন মানে মানে তার জয়েন করার কথা ছিল আইবিএ তে না বুয়েটে। সে হুম, মোটামুটি একটু রেবেল হয়েই সে বিবিএ তে ভর্তি হয় আইবিএ তে, এবং ফ্যামিলিতে বেশ তুলকালাম অবস্থা ছিল। আচ্ছা, বা সে শেষ করে সে হচ্ছে স্কয়ারে যখন জয়েন করে দেখলাম যে খুবই ভালো স্যালারি পাচ্ছে এবং সবাই তার প্রশংসা করতেছে। যে একটু ডিফারেন্ট, মানে ডাক্তার ইঞ্জিনিয়ার না, অন্য কিছু একটা করছে। তখন আমার মনে হতো আমিও এসএসসি তে শেষ করে আমি বিজনেস নিয়ে পড়বো আমি। যে কারণে আমার এসএসসি তে কমার্স নেওয়া, হুম, যে আমি কর্পোরেট জব করব। আই গেস ওই
তা কখনো চেঞ্জ হয়নি। আমার ওই ক্লাস 9-10 থেকে যে ড্রিমটা ছিল কর্পোরেট জব থাকবো, আমি এখনো কর্পোরেট জবে আছি। ওকে, নাইস নাইস। Yeah. যদি ধরেন এখন আপনাকে এম ইন লাইফ রচনা লিখতে দেওয়া হয়, আবার আপনি কি এখন? লিখবেন? হ্যাঁ, এখন যে আপনি আরো বড় হয়ে কি করবেন? সবার সেম ভাই, এটা হাঁসের খামার দিব একটা, বা আমাদের আইটি ইন্ডাস্ট্রিতে সবারই সেম স্বপ্ন, একটা খামার দিব। মানে এইটার কারণ কি? এটা তো ভালো বলছেন। এটার কি হতে পারে? কারণ কি হতে পারে? মানুষের জীবনে যেটা নাই সেটা। আচ্ছা। আমরা অনেক বেশি রোবোটিক লাইফ লিড করি, সফটওয়্যার টেকনোলজি এটা সেটা। অফকোর্স আমাদের ব্যাক অফ আওয়ার মাইন্ড আমাদের থাকবে নন টেকনোলজি ওয়ার্ল্ডে থাকবো আমরা। ওকে। এর থেকে বেটার আমার কাছে মনে হয় না কোনো রিজন থাকতে পারে। ওকে, ওয়ান্ডারফুল। আপনি গ্রামীণ ফোনে যখন কাজ করতেন, আমি আপনি একসাথে কাজ করতেন, প্রায় কাছাকাছি হ্যাঁ। সময় হবে। হ্যাঁ, আপনি তখন নর্থ সাউথে পড়াশোনা করেন। হ্যাঁ। তখন পার্ট টাইম জবে কেন ঢুকছিলেন? আমার ব্র্যান্ড? না, আমার নিড ছিল। আমার আচ্ছা। নর্থ সাউথের একটা স্টোরি অনেকে জানে অনেকে জানে না। আমার প্রচুর টাইম লাগছে শেষ করতে। 2-3-4টা সেমেস্টার ড্রপ হচ্ছিল আমার বিকজ অফ ফাইন্যান্সিয়াল ইস্যু। ওকে। মানে আমাদের ফ্যামিলিতে কিছু ম্যাসিভ কিছু চেঞ্জের কারণে ফার্স্ট ইয়ারের পরে দেখলাম যে নর্থ সাউথ আমার ফ্যামিলি পারবে না। তো তখন থেকে চিন্তা করতাম যে হয়তো বা পার্ট টাইম বা ফুল টাইম কোথাও জব টব করতে হবে। ইভেন ড্রপ আউটের চিন্তা করছিলাম আমি, যে বাদ দিয়ে কাজের কাজ ড্রপ করে আউট হয়ে গেলে কিন্তু আপনি মানে বিলিয়নার হয়ে যেতাম। একদম একটু জন্য মিস হয়ে গেল। আনফরচুনেটলি মিস হয়ে গেছে। বাট হ্যাঁ, গ্রামীণ ফোনে ঢোকার মেইন রিজনটা ছিল অফকোর্স আর্নিং এর একটা সোর্স তৈরি করা নিজের। বাট কপাল ভালো ছিল যে ওই গ্রামীণ ফোন আই থিঙ্ক প্রথম দিকের রিক্রুটিং গুলো করতো ওই যে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এইসব জায়গা থেকে। তো নোটিশ বোর্ডে কাগজ লাগিয়ে দিয়ে গেছিল। এর থেকে ভালো স্টার্টিং বা অপরচুনিটি। এক্স্যাক্টলি, আমারও তাই মনে হয়েছিল যে আমি ব্র্যাকে ছিলাম, বাট একই রকম ভাবে আমি পাইলাম। আপনি তো গ্রাজুয়েশন শেষ করার পরে অনেক বছর চাকরি বাকরি করলেন। তারপর হচ্ছে আমি একদিন দেখলাম আপনি হচ্ছে মাস্টার্স করতেছেন বা এমবিএ হ্যাঁ, করতেছেন সম্ভবত। যখন আপনার ওই জিনিসটা লাইফে কোনো আলাদা ভ্যালু অ্যাড করবে না, আমার মনে হয়েছে যে আলাদা কোনো লাইফে ভ্যালু অ্যাড করার মতো সার্টিফিকেটটা কিছু কোনো নাই। ভ্যালু অ্যাড করবে না, হ্যাঁ, রাইট। ইভেন এমবিএ তে আপনাকে যা শিখেছে আপনি তারা অনেক আগে থেকে অনেক কিছু পারেন বা জানেন, নতুন কিছু শিখতেন বলে আমার মনে হয় না। তাহলে এটা আমার মনে হয় না। হ্যাঁ, তাহলে এটা এই ধরনের একটা জিনিস আপনি কেন করলেন? অনেক কিছুর মাল্টিপল ছিল। একটা ছিল সেটা আমি ছিল যখন ইউনিভার্সিটি শেষ করি, যখন প্রথম জবে ঢুকি আমি, বা প্রথম জবে না অ্যাকচুয়ালি ইলান্সে যখন জয়েন করি, তখন একটা ইন্টারভিউতেও আমাকে জিজ্ঞেস করছিল যে পড়াশোনা নিয়ে আমার অপিনিয়নটা কি, বা আমার আমি ফিউচারে কি করতে চাই। তখন আমি বলছিলাম যে আমার একটা শখ আছে যে আমি আন্ডারগ্রেড শেষ করার পর 10 বছর চাকরি করে তারপর আমি মাস্টার্স করবো একবার। ওয়ান্ডারফুল। আপনি কি তাই করছেন? এক্স্যাক্টলি অলমোস্ট তাই। 2009 এবং 2019 সালে এমবিএ শুরু করি আমি। ওয়ান্ডারফুল। একটা গোল ছিল যে আমার একটা মাস্টার্স ডিগ্রি থাকবে। ইভেন এখনো যদি বলি, যদি কপালে থাকে এবং সামর্থ্য হয় এবং সময় হয়, আমি ডক্টরেট পর্যন্ত করতে চাই। ওয়ান্ডারফুল। বাট এই মুহূর্তে সেটা পসিবল না এখনকার লোড নিয়ে। বাট মানে সেটা কেন? মানে এটা কি আপনার প্যাশন থেকে আসে? আমি এমন মানে এর ইউজ কেসটা কি? ইউজ কেস বলতে গেলে এটা হচ্ছে সেলফ এস্টিম বা একটা অ্যাকচুয়ালাইজেশনের একটা পার্ট, যে আই ওয়ান্ট দ্যাট। যখন আমি এমবিএ শুরু করি অনেকে বলছিল সম্ভব না, যে এই দুই বাচ্চা নিয়ে, না দুই বাচ্চা, তখন এক বাচ্চা, সরি, আচ্ছা। এক বাচ্চা বাসায় বাচ্চা কাচ্চা রেখে ফুল টাইম জব নিয়ে আসলে এখন এমবিএ। বাট আমি যখন করতে গেলাম দেখলাম বাকিরা তো যারা আসছে এটা এক্সিকিউটিভ এমবিএ ছিল, সবাই তো ওই ফ্যামিলি বলা জব বলা সবাই তো আসছে। আরেকটা নিড ছিল, এটা একটা বড় নিড বা ওয়ান্ট যেটাই বলেন না কেন, ওই যে বললেন রিমোট জবে কোম্পানি বড় হয়ে যায় তখন ওই আড্ডা দেওয়ার তো লোকজন থাকে না। মানে রিমোট জবে আমি কফি হাতে আড্ডা দেবো কার সাথে? আমার মনে হচ্ছিল যে আমি একটা বাবলে আটকে গেছি। এই দিন রাত আইটি কমিউনিটি, দিন রাত আইটি নিয়ে কথা বলা, বাইরের জগতে কি হচ্ছে আই হ্যাভ নো আইডিয়া। তা আমার মনে হচ্ছে যে এক্সিকিউটিভ এমবিএ করতে গেলে আরএমজি থেকে, ব্যাংক থেকে, ইভেন আমি তো দুইজন মেজর ছিল আমার সাথে, মিলিটারি থেকে অ্যাক্টিভ ওয়ার্কিং মেজর, আচ্ছা। লয়ার ছিল, র্যান্ডম 20-30-40 জন লোকের সাথে, মানুষের সাথে কথাবার্তা বলা, তাদের ওয়ার্ল্ড সম্বন্ধে জানা, এটা একটা আলাদা একটা নিড ছিল আমার জন্য, যে জগতের বাইরে একটু দেখি। এবং ইউজুয়ালি যেটা আমার সাথে হয়েছে অনেকবারই লাইফে, ওই ইলান্সে কান্ট্রি ম্যানেজার হওয়ার কারণে, শুরুতে প্রচুর মিডিয়া ফোকাসড অনেক কাজ করার কারণে যেখানে যেতাম সেখানে ধরেন ইলান্সে কান্ট্রি ম্যানেজার বা ভাই এটা ভাই ওটা হাবিজাবি করতো। বাট এমবিএ থেকে দেখছি যে আমি জাস্ট সাইদুর, এর বাইরে কিছু জানে না কেউ কিছু। তো খুব নতুন করে ফ্রেন্ড বানানো, আমার ব্যাকগ্রাউন্ড সে জানে না, তার ব্যাকগ্রাউন্ড আমি জানি না, এই বয়সে খুব ডিফিকাল্ট, এই ক্যারিয়ারে খুব ডিফিকাল্ট। তো অনেক কিছু কম্বিনেশন ছিল আমার, ঘর থেকে বের হয়ে একটা বাইরের জগতে মিশে নিজের একটা পুরোনো গোল মিট করা। এবং আরেকটা জিনিস ছিল যে বললাম আমার নর্থ সাউথ আন্ডারগ্রেড করার সময় খুব ফাইন্যান্সিয়াল চ্যালেঞ্জেস ছিল, 2-3-4টা সেমেস্টার ড্রপ দিতে হয়েছে। তো আন্ডারগ্রেড আমার মেমোরিটা খুবই বাজে। মনে আছে আমি ক্লাস করতে যেতাম, ক্লাস শেষ করে অফিস চলে যেতাম, আবার রাতে ঘুমাতাম, আমার ক্লাস করতে যেতাম। তো স্টুডেন্ট লাইফ কখনো
হয়নি। এবং আমি ওই এক্সিকিউটিভ এমবিএ করতে নর্থ সাউথে ব্যাক করছি Wow. ওই মেমোরি রিপ্লেস করার জন্য। অ্যান্ড থ্যাঙ্কফুলি আই লাভড দ্য সেকেন্ড এক্সপেরিয়েন্স। এবং রেজাল্ট ভালো করে টিচাররা খুব পছন্দ করতো আমাকে। নতুন নতুন অনেক অনেক ফ্রেন্ড বানাই ফেললাম। সো ইয়া, ইট ওয়াজ লাভলি। ওয়ান্ডারফুল। আপনার লাইফের বোধহয় আরেকটা ডাইমেনশন হচ্ছে ফিজিক্স চেঞ্জ করা। ও ইয়া, সো ফিটনেস জার্নি। আপনি একদম খুব থিন ছিলেন, জি। থিনার ছিলেন যাই বলি আর কি, হ্যাঁ। বাট সাডেনলি আপনাকে আমরা দেখতে পেলাম যে আপনি ফিটনেস সচেতন হলেন, হ্যাঁ। আপনি এখন অনেকখানি অনেক রিকভার্ড এবং একই রকম ভাবে আপনি খুবই সিরিয়াস। আপনাকে দেখে আমরা সবাই স্টার্ট করছিলাম এবং এক মাস পরে বন্ধ করে দিচ্ছি। ওকে, স্টার্ট তো করছি। হ্যাঁ, বাট আপনি এটা সাকসেসফুলি এই জার্নিটা এখনো অব্যাহত রাখছেন। এই জিনিসটার মোটিভেশনটা কিভাবে পেলেন? মানে এটা রিয়েলি ডিফিকাল্ট জিনিস। যারা আমরা স্টার্ট করি যে আমাদের একটা বয়স হয়ে গেছে, আমাদের এখন একটু সচেতন হতে হবে। এটা মোটিভেশন প্রথম কিছুদিন থাকে, পরে আর সামহাউ আমরা ধরে রাখতে পারি না। আপনি কিভাবে পারলেন? এটা কিভাবে শুরু একটা হলো? মোটিভেশন ছিল কেন শুরু করব, আরেকটা ছিল যে কেন কন্টিনিউ করব। আমি হোল লাইফ একদম ছোট থেকে হচ্ছে কি খুবই আন্ডারওয়েট। ইভেন 2018-19 আমার ওয়েট ছিল অ্যারাউন্ড 45 কেজি। খুবই আন্ডারওয়েট। সো যখন 19 না 20 না কত সালে 21-এ আমার কোভিড হয় প্রথম। আমি 19-20 খুব সেফলি কাটানোর পরও 3 নম্বর বছরে গিয়ে কোভিডে হয়। এই 21-এ কোভিডের পর দেখলাম আমার অবস্থা খুব খারাপ হয়ে গেল। হসপিটালাইজ ছিলাম। আমি যে মনে করতাম যে আমি তো মানে মোটা-সোটা লোক না, আমি তো ওবেসিটি নাই, আমি খুবই ফিট, আমি অনেক এনার্জেটিক। বাট ভিতরটা যে কত উইক এটা আমি ওই কোভিড হওয়ার পর বুঝতে পারলাম। যখন আমি দেখলাম 6 মাসে আমি ঠিক হচ্ছি না। ইমিউনিটি অবস্থা খুবই খারাপ। তো সেটা রিকভারির জন্য প্রথমে আসলে ফিটনেস নিয়ে কাজ করা। আমাকে একজন বলল যে কিছু হালকা ওয়ার্কআউট করো, কিছু নিউট্রিশন প্ল্যান ফলো করো, ইমিউনিটি ডেভেলপ হবে অ্যান্ড তোমার কোভিড রিকভারিটা ফাস্টার হবে। এটা ছিল কেন শুরু করব কোভিডের ধাক্কা খেয়ে। ওকে। আর কেন কন্টিনিউ করব সেটা ছিল রেজাল্ট দেখে। আমি যখন মানে হোল লাইফ আমার কাটছে আন্ডারওয়েট হতে যেটা হয়, মানে খুব বেশি মোটা হলে সবাই মজা করে তাকে নিয়ে, আবার খুব শুকনো হলে তাকে নিয়ে সবাই খুব মজা করে। তো আমি যখন শুরু করলাম আমি দেখি 2-3 মাসের মধ্যে ভালো চেঞ্জেস আসা শুরু করলো। স্টার্টেড ফিলিং গুড যে আই হ্যাড নো আইডিয়া। মানে সারাজীবন আমাকে বলছে তুমি জিমে কেন যাবা? জিমে গেলে তোমাকে দেখাই যাবে না, বাতাসে উড়ে যাবা। রং কনসেপ্ট ছিল, জিমে মানুষ শুধু মোটারাই যায়। হ্যাঁ। আমি কি দেখলাম আমি যখন জিমে গেলাম আমার একটা ট্রেনার ছিল পার্সোনাল, আমি তাকে বললাম যে ভাই সালমান খান হতে আসি না এখানে, আমার ভাই কোভিড অবস্থা খারাপ হয়ে গেছে। আগে আমি হালকা পাতলা শরীর নিয়ে 8-10 তলা উঠে যেতাম, এখন 2 তলা উঠলে হাঁপাতে থাকি। কিছু একটা করেন, আমার স্ট্রেংথ স্ট্যামিনা কমে গেছে। তো 3-4 মাসের মধ্যে দেখলাম যে হুট করে আমার খুব মানে ওয়েট গেইনও বলবো না আমি, এটা তো মাসল গেইন হয় আরকি। চেঞ্জেস হওয়া শুরু করলো বডিতে। আমি দেখলাম আই ফিল স্ট্রঙ্গার। 3 তলা 2 তলা উঠে আর হাঁপাচ্ছি না। অ্যান্ড রাস্তা দিয়ে হাঁটতে পারছি বাচ্চাকে কোলে নিয়ে, আমি কোনো প্রবলেম হচ্ছে না। তো তখন ওই অ্যাচিভমেন্টের ফিলিংটা চলে আসছে যে না, এফোর্ট দিলে কিছু একটা আসতেছে। এটা আমি কখনোই ছাড়িনি। দারুণ। মানে আপনার টোটাল লাইফটা যদি আমি বলি আর কি, আপনি খুবই অর্কলিক, খুবই কাজের মধ্যে থাকতে পছন্দ করেন। ওয়ার্ক লাইফ ব্যালেন্সটার প্রসেসটা কি আপনার? কিভাবে করেন? একটু ডিফিকাল্ট হয় সত্যি কথা। অনেক কিছুতে ইনভলভ থাকলে দেখা যায় যে অনেক সময় বাচ্চারা কাছে এসে খেলতে চাচ্ছে। বলতে চাচ্ছে একটু পরে খেলি। তুমি তোমারটা খেলো, এটা দিয়ে করো, আমি একটু পরে আসতেছি। বা দেখা যায় যে রিমোট জব করার কারণে ওই যে বললাম যে দুপুর 2টা থেকে রাত 10টা পর্যন্ত হচ্ছে আমার ফিক্সড না হলেও মোটামুটি স্ট্যান্ডার্ড ওয়ার্কিং আওয়ার। তো ইভিনিং গুলো আমাকে প্রায় রেডি থাকতে হয় যদি কোনো মিটিং হয় আমাদের ইউএসএ অফিসের সাথে নিয়ে। সোশ্যাল লাইফ বের করা খুবই ডিফিকাল্ট। তো ওয়ার্ক লাইফ ব্যালেন্সের যদি বলি সোশ্যাল পার্টটা, যে আমার বাসার বাইরে সোশ্যাল অ্যাক্টিভিটিস কেমন হবে তার জন্য আমি জিএসসিআই সেটা ইনভলভ। আমাদের জিএসসিআই ঢাকা ফাউন্ডার আছে, কমিউনিটি আছে। আমি উইকেন্ডগুলোতে চেষ্টা করি কমপ্লিটলি কাজ থেকে দূরে থাকার। মানে আমার যদি উইকেন্ড বলি স্যাটারডে সানডে কখনোই কোনো ইমেল আমি খুলে দেখি না অফিসের। মানে দুনিয়া উল্টায় যাক, আমি ইমেল খুলবো না। এরকম কিছু রেস্ট্রিকশন দিয়ে রাখি নিজের উপরে যে যতটুকু সম্ভব ব্রেক টাইমটা ব্রেকের মতো করা। আর আমি কিছুটা ইন্ট্রোভার্ট বা ঘরকোনো মানুষ হওয়াতে আমার আসলে পার্সোনাল নিডগুলা ওই কিছুটা ঘরকোনো টাইপেরই। লাইক আমি মুভি দেখতে পছন্দ করি। আমি প্রতি উইকে ইংলিশ প্রিমিয়ার লিগের একটা ক্লাব আছে ম্যানচেস্টার ইউনাইটেড, তাদের ফুটবল ম্যাচ দেখতেই হবে আমার। তারপর হচ্ছে গিয়ে এই টুকটাক জিনিসগুলা। আগে একসময় গেম খেলতাম, এখন কত 2-3 বছর ধরে সেটা খেলা হয় না অবশ্য। তো ওয়ার্ক লাইফ ব্যালেন্স বলতে গেলে আমার ওটাই যে যতটুকু টাইম বের করা পসিবল ওই টাইমটা কাজ থেকে একদম ইনভিজিবল হয়ে যাওয়া যায় কিনা।
আমি কল ধরবো না, ইমেল দেখবো না, কিছু করবো না। বাট তাও সত্যি কথা বলতে গেলে খুব ডিফিকাল্ট, কারণ এখন সোশ্যালাইজেশনটাও তো মোবাইল দিয়ে হয়। আমি যদি চিন্তা করি আমার ফ্রেন্ড কি করতেছে বা কি করছে আজকে, ফেসবুকে ঢুকে একটু দেখি, ওই তখন টং করে ইমেলটা চলে আসে, নোটিফিকেশন চলে যায় সব। হ্যাঁ। তো সত্যিকারের ওয়ার্ক লাইফ ব্যালেন্স মেনটেন করা খুব ডিফিকাল্ট আমাদের দেশে বা আমাদের এই লাইনে। বাংলাদেশে ধরেন যারা রিমোট জব করে, এই সংখ্যাটা কেমন? আপনার কি কোনো ধারণা আছে কতজন মানুষ নো হতে পারে আইডিয়া, এরকম? কারণ বাট অনেকেই তো এটা তো করে। কোনো সেন্ট্রাল ডেটাবেস বা একটা অর্গানাইজেশন না, হুম বাট চারপাশে অনেকে করে। আমার ইভেন আমি যখন এমবিএ তে ছিলাম, আমার পরিচিত একজন হচ্ছে গিয়ে কোনো একটা রেডিমেড গার্মেন্টস ইপিজেডে একটা কোনো একটা জায়গাতে সে কাজ করতো। সে হঠাৎ করে দেখলাম যে নতুন আরেকটা কোম্পানি তাকে হায়ার করবে, যে বাইরে ক্লায়েন্ট বায়ার কোম্পানিগুলো আর কি, তাকে $5,000 হায়ার করলো। সে ওই কোম্পানির হয়ে এখানকার বাইং হাউসের সাথে সে কমিউনিকেট করবে, বা সেটা রিমোট জব হবে, যেহেতু ওই বাহ। কোম্পানির কোনো অফিস নাই বাংলাদেশে। দারুণ। তো শুধু যে আইটি তা না, এখন এই কোভিড এর পর থেকে অনেক মানুষই জেনে গেছে যে রিমোটলি কাজ করা সম্ভব, এবং তাই হচ্ছে অ্যাকচুয়ালি সব ইন্ডাস্ট্রিতে, শুধু আইটিতে না। তো আছে, আমার মনে হয় যে এখন অনেকেই ঢুকতেছে বা অ্যাটলিস্ট চিন্তা করতেছে যে ঠিক আছে আমি সেম কাজটা রিমোটলি করতে পারি কিনা দেখি। নর্মালি যদি কেউ ইন্টারেস্টেড থাকে যে আমি রিমোট জব করবো, তার জন্য জব পোর্টাল আছে কোনো, নাকি এটা লিঙ্কডইন বা অন্য কোনো? শুধু রিমোট জবের দু একটা পোর্টাল হয়তো বা আছে, বাট আমার দেখা মতো লিঙ্কডইন ইজ সো ফার দ্য বেস্ট প্লেস টু ফাইন্ড রিমোট জবস। এছাড়া ওই সরাসরি কোম্পানি ক্যারিয়ার পোর্টাল। মানে আমরা ইনিশিয়ালি যে আলোচনাগুলো করতেছিলাম যে লোকাল মার্কেটগুলো কেন আসলে প্রপার রিসোর্স পায় না, এটা কি আমাদের রিজন হতে পারে না যে খুব ভালো ভালো রিসোর্স একটা তো হতে পারে, আপনি যেটা বললেন দেশের বাইরে চলে গেল, আর হচ্ছে যারা আছে তারা হচ্ছে রিমোট জবে এঙ্গেজ রিমোট জবও দেশের বাইরে চলে যায় হচ্ছে। একই আমি রকম। কিন্তু বাংলাদেশে বসে করলেও আমি কিন্তু মানে কাজ আপনি তো করছি। রিসোর্স হচ্ছে রাখতেছেন। আমার ট্যালেন্ট আমি কাজে লাগাচ্ছি, একটা কোম্পানি এইটাও কি একটা ক্রাইসিস না? অফকোর্স এটা ক্রাইসিস, কিন্তু আমরা হচ্ছে গিয়ে এই ক্রাইসিসটাকে ততক্ষণ পর্যন্ত সলভ করতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আমরা ক্রাইসিসটাকে একসেপ্ট না করতেছি। আমাদের দেশে যে লোকাল কোম্পানিগুলা, আহ, তারা জানে যে ঢাকা সিটিতে পপুলেশন এক্সট্রিমলি, পপুলেশন বলবো না, ট্রাফিক জ্যামের কথা যদি বলি, ঢাকা সিটিতে যাতায়াত করা খুবই ডিফিকাল্ট। ঢাকা সিটিতে এক্সপেন্সেস খুবই হাই, ইলেকট্রিসিটি বিল, অফিসের ভাড়া সবকিছু হাই। স্টিল তারা চাচ্ছে বা বাধ্য হচ্ছে যে রিমোট এমপ্লয় আমি হায়ার করবো না, অফিসে এসেই কাজ করতে হবে। তো যখন একটা এমপ্লয় দেখতেছে, যদি এমপ্লয় পার্সপেক্টিভ থেকে চিন্তা করি যে আমি জানি আমি ট্যালেন্টেড, আমি জানি আমি রিমোটলি করি, কোভিডে করছে রিমোটলি খুব ভালো কাজ করছে আমি, বা স্টিল এখন কোভিড নাই বাট আমাকে অফিস যেতে হচ্ছে, প্রতিদিন 2 ঘন্টা সময় নষ্ট করে আমার মানে কি বলবো টাইম এবং এফোর্ট নষ্ট হচ্ছে এখানে, রিমোট জব পেলে আমি কেন করবো না? তো এই যে চেঞ্জিং কি বলবো এটা, যে এনভায়রনমেন্টটা বা কালচারটা, এটা অনেকটা মানে ডিনারের মধ্যে আছে যদি বলি লোকাল যারা এমপ্লয়ার তাদের কাছে। তারা বলতে চাচ্ছে যে না, এটা রাইট কালচার না, রিমোট এমপ্লয় ইজ এ হোক্স, এটা টিকবে না, রিমোট এমপ্লয়মেন্ট অ্যান্ড হচ্ছে কি না অফিসেই আসতে হবে। হ্যাঁ, এমপ্লয়দেরও দোষ আছে, বাংলাদেশে সবাই রিমোট জবের জন্য সুটেবল না, চান্স পেলে ফাঁকি দেওয়ার প্রবণতা আমাদের মধ্যে অনেক হাই, এটা একটা কালচারাল ইস্যু। বাট স্টিল কোভিডে যদি হয়ে থাকে 1-1.5 বছর, আমার মনে হয় এটা অনেকখানি কন্টিনিউ করা পসিবল ছিল যদি এমপ্লয়ারটা চাইতো যে ঠিক আছে আমি আমার এইচআর পলিসিগুলো একটু ঢেলে সাজাই রিমোট এমপ্লয়মেন্টের জন্য, বা আমি আমার ওয়ার্ক কালচারটি একটু একটু রিডিফাইন করি যে না, রিমোটলি কাজ করুক বাট কিভাবে আমি পারফরমেন্স মনিটর করবো, কিভাবে পারফরমেন্স ম্যানেজ করবো, অ্যাপ্রেজালটা কিভাবে করবো। পসিবল। আপওয়ার্কের মতো একটা $multi-billion কোম্পানি যদি বাংলাদেশ থেকে, ফিলিপিন্স থেকে, ইন্ডিয়া থেকে লোক নিয়ে কাজ করাতে পারে, এটা ইম্পসিবল কিছু না। মানে কেউ যদি ধরেন রিমোট জবের জন্য নিজেকে প্রিপেয়ার করতে চায়, মানে তার ভিতরে নরমালি কি ধরনের স্কিলস গুলো থাকতে হবে? স্কিল তো ধরেন একটা জব ওরিয়েন্টেড একটা স্কিলস আছে, আর হচ্ছে যে কমন স্কিল যেগুলো সফট স্কিল বলতে যেগুলো আমরা বুঝি অনেক সময়। মাইন্ডসেট মোস্ট ইম্পর্টেন্ট। যে আমার বস আমার ঘাড়ের কাছে নাই তাই বলে আমি ফাঁকি দিব, এই অনেস্টিটা খুব বেশি ইম্পর্টেন্ট। প্লাস হচ্ছে গিয়ে একটা চ্যালেঞ্জ আমাদের দেশে আছে, সেটা হচ্ছে গিয়ে রিমোটলি কাজ করলেই যে আমি রাইট এনভায়রনমেন্ট পাবো, লাইক সেট আপ পাবো কাজ করে, এটা অনেকের থাকে না। কোভিডে আমরা এমনও দেখছি যে বাংলাদেশে অনেকে তো রিমোটলি কাজ করছে, ব্যাংক থেকে শুরু করে আইটি কোম্পানি যাই বলেন না কেন, ডাইনিং রুমে বসে কাজ করতেছে, পিছন দিয়ে বুয়া হাউকাও করতেছে। তো ওই এনভায়রনমেন্ট আসলে লং টার্ম কাজ করা ডিফিকাল্ট। তো কেউ যদি রিমোটলি কখনো কাজ করতে চায়, সবার আগে সেই রিমোটলি কাজ করতে পারবে, মোটিভেটেড হবে, এনভায়রনমেন্টটাকে তৈরি করতে পারে কিনা দেখতে হবে। ঠিক আছে, একটা কর্নার, সাইলেন্ট একটা কর্নার আমি একটু সেট করে যে এখানে আসলে আমি কাজ করব। তারপর হচ্ছে আমি একটু মেনে নেই যে হয়তো বা আমি সন্ধ্যাটাতে কাজ করতে হবে, যেহেতু বিদেশি কোম্পানির সাথে কাজ করছে, বা রাতে কাজ করতে হবে, তো আমি আমার সোশ্যাল লাইফটা কিভাবে এনজয় করবো বা কোন টাইমে আমি নিয়ে যাব, এই মাইন্ডসেট গুলো, এই প্রিপারেশন গুলা
ওদের কালচারের সাথে আমার কালচারে কোনো ডিফারেন্স আছে কিনা, ওইটা আমি অ্যাকসেপ্ট করতে পারবো না, তো এটা অ্যাকসেপ্ট করতে পারবো, এই মাইন্ডসেট গুলো আনা খুবই দরকার। এই ব্যাপারে জানতে হবে অনেক। আহ, অনেকে ধরেন, আমি হয়তো কোশ্চেনটা আগে হয়তো করছিলাম, ঠিক খেয়াল করতেছে না, সেটা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল ইস্যুটা ধরেন আমাদের সবার লাইফে খুব ইম্পর্টেন্ট, আলাদাভাবে বলার কিছু নাই। অনেকে আবার এই জিনিসটাকে ধরেন অন্যরকম ভাবে প্রেজেন্ট করে, অনেকে শো অফ করে বা অনেকে নিজেদের মতো করে ম্যানেজ করে। আপনি অ্যাকচুয়ালি কি মনে করেন যে ধরেন যেই ছেলেটা বা মেয়েটা বাইরে কাজ করে, রিমোটলি কাজ করে, তার পে স্কেল এবং আমাদেরটা তো সেম না, সো একটু ডিফারেন্ট ভাবে ইনকাম করে, তো তখন তার লাইফ স্টাইলে কিছুটা চেঞ্জেস আসে, খুবই ন্যাচারাল। বাট এখনকার অনেক ছেলে মেয়েদের ভিতরে এই যে শো আপ টেন্ডেন্সি, যে আমি দেখাই যে আমি আসলে এত ডলার ইনকাম করতাম, অনেকে তো অনেক রকম ভাবে দেখায়, এটাকে আপনি কিরকম মনে করেন? এটা কি ঠিক না বেঠিক? যদি পার্সপেক্টিভ, ঠিক বাট বেঠিক স্টিল না, হ্যাঁ ন্যাচারাল। ন্যাচারাল। সোশ্যাল মিডিয়া বা ফেসবুক থাকার কারণে এটা আমাদের এখন চোখে লাগে আর কি। বাট এই জিনিসটা চলে আসতেছে যুগ যুগ থেকে। আপনি যদি ৮০-৯০ দশকের কথা ভাবেন, তখনও ছিল। বাসায় একটা সুন্দর সোফা সেট আসলে বাসার যে কর্ত্রী বা যিনি গিন্নি থাকতেন, ভাবি সব ভাবিকে ডেকে আনতেন। বলতেন যে মিষ্টি খেয়ে যান, বা উদ্দেশ্য থাকতো সোফাটা দেখাবো একটু। সেম ভালো একটা টিভি কিনে আনছি, সবাইকে প্রতিবেশী দাওয়াত করা, এটা শুরু থেকে ছিল। চোখে লাগে কেন? বিকজ এখন তো আর ওই ডেকে এনে তো হয় না, এখন হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যেখানে একই সাথে সরাসরি মানুষের চোখে পড়ে, এবং সোশ্যাল মিডিয়া তো একদম মানে সবার জন্য অ্যাক্সেসিবল, যে যেভাবে পারে কমেন্ট করতে পারে। তো একটা নেগেটিভিটি তাকে বেশি এক্সপ্রেস করা এই ব্যাপারটা নিয়ে হতেই পারে। বাট আমার কাছে মনে হয় যে কেউ কিছু অ্যাচিভ করলে এটা দেখানোটা আসলে খারাপ ভালো এটা পরের ডিসকাশন, এটা অনেক পার্সপেক্টিভ থাকতে পারে, বাট অ্যাপ্রিশিয়েট করা এটা উচিত। ন্যাচারাল, ন্যাচারাল মানুষ দেখাতে পছন্দ করবেই। এবং এটা অ্যাপ্রিশিয়েটও করা উচিত, সে কিছুটা আর্ন করছে বা কিছুটা করছে, ইন্সপায়ার্ড হওয়া উচিত আমার মনে হয়। আমার মনে হয় যদি জাজ করতে চাই, আমরা আসলে জাজ করার না, বাট যদি জাজ করতে হয় হয়তো বা সে কেন করছে সেটা বোঝার চেষ্টা করতে পারি। সে কি আসলে তার হ্যাপিনেসটা শেয়ার করার জন্য করতেছে, তার নোন ফ্রেন্ড সার্কেলের সাথে, যে ফ্রেন্ড সার্কেল সে চায়ের আড্ডায় পাচ্ছে না, অনলাইনে পাচ্ছে, নাকি সে হচ্ছে গিয়ে এই শো অফটা একটু বেশি বাড়িয়ে দেখায়, সে কিছু একটা বিক্রি করবে বা কিছু একদিকে মানুষকে নিয়ে যাবে, মানে রিজনটা কি হতে পারে আছে ইম্পর্টেন্ট, নিয়তটা বড় কথা। নেই একটা বড় কথা। আপনার ভিতরে যে ব্যাপারটা আমি জানি বা অনেকেই জানে, যে আপনার একটা প্রচন্ড পরিমাণে মানে লার্নিং এর ব্যাপারে একটা ক্ষুধা আছে, প্রচুর নতুন জিনিস শিখতে চান, করতে চান। এটা কি মানে ন্যাচারালি এসছে, নাকি এটা কোনো ঘটনার প্রেক্ষিতে এই জিনিসটা নাকি আপনার ভিতরে আগে থেকে ছিল? আমি খুবই সেফ থাকা মানুষ, লাইফে যত সম্ভব রিস্ক না রাখতে চাই আর কি। তো আমার কাছে অলওয়েজ মনে হয় যে আমি যদি নিজেকে আপডেটেড না রাখি, আজকে যেটা আছে আমার সেটা কালকে নাও থাকতে পারে। ওকে। তো সেখান থেকে আমি অনেক কিছু শেখার চেষ্টা করি, হুইচ ইজ অলসো ব্যাড থিং। আমি প্রায় দেখা গেছে অনেক কিছু শেখা শুরু করে আবার থেমে গেছি, অন্যদিকে আবার সে তো হ্যাঁ হয়ই। চলে গেছি, বাট হ্যাঁ। স্টিল এই ১০-১২টা জিনিস ঘাটতে ঘাটতে ২-৩টা জিনিস তো শেখা হয়ে গেছে আর কি এরকম। এটা আই থিঙ্ক আমার পার্সোনাল ট্রেটের একটা অংশ, শিখতে ভালো আপনার লাগে। লার্নিং প্রসেস কি? ধরেন অনেকে তো বই পড়ে, অনেকে হচ্ছে মানুষের সাথে মিশে শেখে, অনেকে হচ্ছে কোনো মেন্টরশিপের আন্ডারে শিখে। আপনি নরমালি কোন ওয়েতে শিখতে? বই আমার পড়া হয় না। বই পড়া হয় না? আমি প্রচুর পড়ি, বাট বই না হাতে। ব্লগ বা ফিচার? আমি প্রচুর হচ্ছে গিয়ে আর্টিকেলস পড়ি, ব্লগ পড়ি। আমি হচ্ছে গিয়ে অনেক কি বলবো এগুলাকে, নিউজ পোর্টালের থেকে, যে জার্নালও বলবো না, নিউজ পোর্টালের থেকে, বা হচ্ছে গিয়ে ডিরেক্টরি টাইপের থাকে অনেক সময়, দেখা যায় যে হার্ভার্ড বিজনেস স্কুলের একটা ডিরেক্টরি আছে, একটা পোর্টাল আছে। আমি অনলাইনে প্রচুর পড়ি। আম এটা একটা একটা ওয়ে, আমার কাছে মনে হয় যে সেলফ লার্নিংটা আমার জন্য খুব ইজিলি কাজ করে। বাট রিসেন্টলি আমি এক্সপ্লোর করে যেটা জানতে পারলাম, যে বা বুঝতে পারলাম নিজের জন্য, যে আ আরেকজনের কাছ থেকে শেখাটা আরেকটু ইজিয়ার হয়। আমার হোল লাইফটা ছিল এরকম, আমি খুব ইন্ট্রোভার্ট হওয়ার কারণে আমি শেয়ার করতাম যে আমি এটা জানতে চাচ্ছি, আমি এটা প্রবলেম ফেস করছি। আমার মনে হচ্ছে নিজেরটা নিজে সলভ করে ফেলি। রিসেন্টলি আমি অনেকটা নিজেকে পুশ করে হলেও একটু ওপেন হওয়ার চেষ্টা করছি কাছের মানুষদের কাছে, যে ঠিক আছে প্রবলেম গুলো বলি, দেখি আইডিয়া পাই কিনা। আই রিয়ালাইজ এটা অনেক হেল্প। আমি ব্লেসড, কিছু মানুষ আমি লাইফে আসছে গত কয়েক বছরে, যারা আমাকে অ্যাকচুয়ালি জেনুইনলি হেল্প করছে। ইন্ট্রোভার্টের কথা চলে আসলো, মানে একজন ইন্ট্রোভার্ট মানুষ তো আপনি, এটা আমরা সবাই জানি। একজন ইন্ট্রোভার্ট মানুষ কি লিডারশিপের ক্ষেত্রে বা লিডার হওয়ার ক্ষেত্রে অনেক হার্ডেল ফেস করতে হয়, নাকি সে ইন্ট্রোভার্ট থেকেও ভালো লিডার হতে পারে? অফকোর্স পারে। ইন্ট্রোভার্ট মানুষরা ইন্ট্রোভার্ট তাদের সাথে যাদেরকে সে খুব একটা ভালো চিনে না বা জানে না। আম আপনার সাথে বসে আমি কয়েক ঘন্টা আড্ডা দিতে পারবো। এটা ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট কোনো ট্রেট না। বিকজ আপনার সাথে আমার ভালো পরিচয় হয়ে গেছে।
ইন্ট্রোভার্টটা এমন মানুষ যে গিয়ে হ্যালো বলবে না, হুম। বাট কেউ এসে যদি হ্যালো বলে পরিচয় হয় সে খুব হ্যাপিলি কথা বলবে তার সাথে। এবং ইন্ট্রোভার্টটা ভালো লিডার হয় কিনা এটা খুব ভালো এক্সাম্পল হচ্ছে গুগলের যে ফাউন্ডার সার্জি বিন ল্যারি পেজ। তারা কোনো মিডিয়া ইন্টারভিউতে যায় না, রিসেন্টলি মানে 1-2টাতে আসছে। মার্ক জাকারবার্গও খুবই কোনোভাবে মার্ক জাকারবার্গ অ্যাকচুয়ালি অনেক জায়গাতে যায় কথা বলে, আপনি ল্যারি পেজ সার্জি বিনকে কোথাও দেখবেন না, তারা অ্যাকচুয়ালি অ্যাভয়েড করে, বাট দে হ্যাভ বিল্ট অ্যান এম্পায়ার যেটা অনেক হবে না তাদের পক্ষে। ইলন মাস্ক কমপ্লিটলি অপোজিট, হি বিল্ড সামথিং সিমিলার অফ অ্যান এম্পায়ার। তো আসলে ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট লিডারশিপের মধ্যে অ্যাটলিস্ট ইন্টারনাল লিডারশিপের মধ্যে খুব একটা পার্থক্য, once you are comfortable with something. থ্যাংক ইউ ভাই, অনেক আলাপ হলো এবং অনেক কিছু শিখলাম। আমি আপনার সম্পর্কে টুকি থেকে অনেক কিছু জানি, যেহেতু আমরা অনেকদিন ধরে পড়েছি, একসাথে কাজ করি আমরা, বাট একই রকম ভাবে কিছু কিছু পারসেপশন আমাদের নিজেদের সবার জানা দরকার ছিল। থ্যাংক ইউ। আর আমি শিওর যে এটা আমাদের আপনার সাথে আমার প্রথম এপিসোড, বাট আমরা ডেফিনেটলি আরো সামনে গল্প করবো এবং এগুলো একই রকম ভাবে এপিসোড রিলিজ করবো। ওই যে আপনাকে অনেকদিন ধরে চিনি, অনেক গল্প করবো। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম ভাই।